আব্বা মারা যাবার ৬ মাস না যেতেই বাবুল চাচার আমাদের বাড়িতে রোজ যাতায়াত শুরু হয়েছে। চাচা আসলেই মা ভাত বসাতেন বা চায়ের পানি চড়াতো। চাচা আসার সময় হাতে করে বাজার নিয়ে আসতো, ব্যাগ ভর্তি বাজার। মা ওনার হাত থেকে বাজারের ব্যাগ নিয়ে বিমর্ষ চাহানিতে নরম কণ্ঠে বলে উঠতেন, ঘরে গিয়ে বসেন, আমি চায়ের পানি চড়াই। মায়ের নরম কথায় বাবুল চাচা হাসি দিত। এই হাসির অর্থ আমার তখনও জানা ছিল না। বয়সটা কম আমার, 10 বছর হবে। সব জিনিস এতটা না বুঝলেও শুধু এতটুকু বুঝতাম, বাবুল চাচা আমাদের সাহায্য করছেন। না হলে প্রতিদিন আমার জন্য লজেন্স আনবেই বা কেন? আমি বস্তির ওই ঝোপড়ির ঘরটাতে থাকলে উনি আমার হাতে লজেন্স হাতে দিয়ে বলতেন, নে আপন, লজেন্স খা। আমিও হাসি মুখে লজেন্স নিয়ে বাইরে ছুটতাম। মা আমার দিকে তাকিয়ে থাকতো। দুটো লজেন্স পেলে একটা মালাকে দিতাম, আর একটা আমি খেতাম। একটা থাকলে সমান সমান ভাগ করে খেতাম। মালা আমার ছোটবেলার বন্ধু, অনেক ভালো বন্ধু। দিনের অনেকটা সময় আমরা স্টেশনে কাটাই, ভাঙাড়ি জমাই, ট্রেন আসলে কুলির কাজ করি, কখনো কখনো বাদাম বুটো বেছি। এই স্টেশনে অনেকের সাথে সখ্যতা, কিন্তু মালার সাথে সখ্যতা আমার ছোট থেকেই। মালার বাবা মা নেই, আমাদের বস্তিতে ওর বুড়ি নানির সাথে থাকে। আপন বলতে শুধু ওই বুড়ি নানিই সব। স্টেশনের পাশেই বস্তি। এই জীবন কেমন তা সভ্য জগতের মানুষের উপলব্ধি করা সম্ভব নয়। সভ্য সমাজ যা জানে তার ছিটে ফোটাও আমাদের সাথে মিলে কিনা সন্দেহ। হ্যাঁ, আমরা টোকাই, আমরা কুলি, আমরা ফেরিওয়ালা। আমরা সভ্য সমাজের মানুষের মতো অত শিক্ষিত নই। আমরা দুবেলা পেট পুরে খেতে পেলেই খুশি হই। আজকে ভাঙারি বেশি পাইনি, যা পেয়েছিলাম তা খুব কম। মহাজন টাকাও বেশি দেয়নি, 10 টাকা দিয়েছে। মালা সাদা মুখটা আজ কালো হয়ে গেছে, সেও বেশি কিছু পায়নি। বাড়িতে কি নিয়ে ফিরবে এটা ভেবে কষ্ট পাচ্ছে। কুলির কাজ করেও শান্তি পায় না, আমাদের দিয়ে কেউ কেউ কাজ করায় না। আমরা নাকি ছোট? আবার কেউ বড় বড় সুটকেস মাথায় চাপিয়ে 2 টাকা 3 টাকা দিয়ে লাথি মারে। এরাই তো সভ্য সমাজের মানুষ। কষ্ট লাগে খুব, ঢের কষ্ট। নে, তুই এই 10 টাকা নে। মালা আমার দিকে একবার তাকায়, আরেকবার টাকার দিকে তাকায়। কি ভাবছিস? নে ধর। চাচি তোকে বকবে রে। আমি হাসি, হেসে বলি, মা আমাকে এখন আর বকে না রে। ওই বাবুল চাচা আছে না, উনি আমাদের ব্যাগ ভর্তি করে বাজার এনে করে দেয়। আচ্ছা, উনি কেন ব্যাগ ভর্তি বাজার করে দেয়? আমাদের সাহায্য করে তাই। তাহলে আমাদের সাহায্য করে না কেন? আমরাও তো 2 বেলা খাইতে পারি না। আমি আবার হাসি, হাসতে হাসতে গড়াগড়ি খাই। তারপর বলি, আচ্ছা বাবুল চাচাকে বলবো তোরেও যেন সাহায্য করে। কেমন? এবার টাকাটা ধর, চল বাড়ি যাই। মালা টাকাটা হাতে নেয়। তারপর দুজনে ট্রেন লাইন ধরে বস্তির দিকে হাঁটা দেই। বস্তিতে ফিরেই দেখলাম ঝুপড়ির দরজা দেওয়া। ঝুপড়ি বললাম, ঘরটা তো ছোট, আর একটাই ঘর। মা আর আমি মেঝেতে বিছানা করে ঘুমাই। আমাদের খাট নেই তাই। মা আমাকে কোলের কাছে নিয়ে এখনো ঘুমায়। আব্বা থাকতেও আমাদের কষ্ট হতো, কিন্তু এতটা না। আব্বা আর মা দুপাশে ঘুমাতো, আর আমি মাঝখানে। কি শান্তির ঘুম! এখনো আমি মায়ের কোলে শান্তিতে ঘুমাই। তবে আমি বুঝতে পারি মা অনেক রাত পর্যন্ত ঘুমায় না, চোখের জল ফেলে। মায়ের চোখের জল মাঝরাতে আমার মাথায় স্পর্শ করে। আমি ঘুমের ভান করে থাকি। আব্বাকে হারানোর পর মা কেমন যেন হয়ে গেছে। তবে ইদানিং মাকে একটু ফুরফুরে মনে হয়। যবে থেকে বাবুল চাচা আমাদের বাড়িতে যাতায়াত করে তবে থেকে। আব্বা মারা যাওয়ার পর মা তেমন সাজগোজও করতো না, এখন একটু সাজগোজও করে। ভালোই লাগে আমার। সব কিছু এত ভালো চলতেছে। বাবুল চাচার মতো মানুষ যদি আরও অনেক থাকতো, তাহলে বস্তিবাসীদের এত কষ্ট থাকতো না। ঝুপড়ির সামনে গিয়ে বুঝলাম মা ভেতরে আছে, আরও কেউ থাকতে পারে। কেন জানি আজ ডাকলাম না, চুপি চুপি উকি দিলাম। যা দেখলাম তা নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। চোখ হাত দিয়ে ঘষা দিয়ে আবার দেখার চেষ্টা করলাম। যা দেখছি তাই সত্যি। মায়ের সাথে বাবুল চাচা লেপ্টে আছে, দুজন সুখের সাগরে হাবুডুবু খাচ্ছে। আমি ধরাত করে বসে পড়লাম। যা দেখেছি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি এত কিছু বুঝি না, শুধু এটুকু বুঝি, জানি মা আর বাবুল চাচা যা করছেন তা ভালো নয়, খারাপ কাজ, খুব বাজে কাজ। কতক্ষণ বাইরে বসেছিলাম আমার মনে নেই।
তখনও বাবুল চাচা ঝুপড়ি ঝুপড়ি থেকে বের হয়নি। মালার ডাকে আমি তার দিকে তাকালাম। অস্ফুট সুরে বললাম, আহ, যাবি না? কোথায়? ট্রেন আইতাছে। আমি উঠলাম, বললাম, তুই সামনে যা, আমি আইতাছি। আচ্ছা। মালা এগিয়ে গেল। আমি আর একবার ঘরে উকি দিলাম। শুয়ে থেকে দুজন কি যেন সলা পরামর্শ করছে। চুপচাপ আমি মালাকে অনুসরণ করতে লাগলাম। কয়েকটা ব্যাগ ধরতে পারলে মালার আজকের খাওয়াটা হয়তো হয়ে যাবে। আমার না খেলেও চলবে। যা দেখলাম তাতে পেটের ক্ষুধা মিটে গেছে। নিজের প্রতি প্রচণ্ড রাগ হতে শুরু করলো। কেন উকি দিলাম? না দেওয়াই তো ভালো ছিল। কেন এত তাড়াতাড়ি ফিরলাম ঝুপড়িতে? এত তাড়াতাড়ি না আসাই তো ভালো ছিল। মনে মনে কপাল চাপড়াতে থাকলাম। সুখের পৃথিবীতে মেঘের ঘন ঘটা। রাতে ঝুপড়িতে ফিরে দেখলাম গোস্তের সুগন্ধ ছড়াচ্ছে। আজকের ঘটনার পর আমি বুঝতে পারলাম এ সুগন্ধ নয়, দুর্গন্ধ ছড়াচ্ছে। আমার ভীষণ বমি পাচ্ছিল। নিজেকে ঠিক রেখে ঝুপড়িতে ঢুকলাম। বাবুল চাচা চলে গেছে। মায়ের সাথে যে জায়গাটায় খারাপ কাজ করেছিল সে জায়গাটা দেখতেই মেজাজ তিরিক্ষি হয়ে গেল। মা পেছন থেকে ডাকে, আপন, কি রে বাপ, কি হয়েছে তোর? আমি কোনো কথা না বলে চুপ থাকি। মা আবার আমাকে জিজ্ঞেস করে, কথা কস না কেন আপন, কি হয়েছে? আমি এবার বললাম, কষ্ট পাইলা কই মা? মা হাসে, উত্তর দেয়, তোর বাবুল চাচা দিয়ে গেছে। বাবুল চাচা শুধু আমাগরে কেন দেয়? বস্তুতে আরও মেলা মানুষ আছে। তো তাগরে তো দেয় না, খালি আমাগো দেয় কেন মা? আমার এই প্রশ্ন শুনে মা হতভম্ব হয়ে যায়। হয়তো মনে ভাবে, এই কোন আপনকে দেখছি। কও মা, চুপ থাকিস না। মা বলে, তোরা তো কথার উত্তর দেবার পারবো না। যা গায়ে পানি দিয়ে আয়। আমি দাঁড়াইয়া থাকি, নড়াচড়া করি না। আব্বা মারা যাবার পর আমরা হয়তো খারাপ অবস্থায় ছিলাম, কিন্তু না খেয়েছিলাম না। মানুষের লাঠি উষ্টা একবার খেলেও আরেকবার ঠিকই পেটের অর্ধেকটা পূরণ হতো। কি হলো? যা, দাঁড়াই আসিস যে। মায়ের কথায় আমি কলের দিকে হাঁটা দিলাম। খেতে বসলাম। মুখটা ভার হয়ে আছে। সামনে গরুর গোস্ত, ডাল আর ভর্তা। আমি শুধু ডাল আর ভর্তা নিলাম। মা অবাক হয়ে জিজ্ঞেস করলো, গোস্ত নিলি না বাপ? আমি স্বাভাবিকভাবে বললাম, না মা। কেন, তোর না গরুর গোস্ত মেলা পছন্দের, সেই জন্যই তোর বাবুল চাচাকে গোস্ত আনতে কইছিলাম। নে খা, আমি দিতেছি। মা গোস্ত দেওয়ার পর চামচে গোস্ত তুলে আমার পাতে দিকে ধরলো। আমি প্লেটটা সরালাম। কি হইলো বাপ, নে। না মা, খামো না, আজ ভাল লাগতেছে না। কি হয়েছে তোর? আজ যেমন করতেছস কেন? জ্বর আইছে নাকি দেখি? মা আমার দিকে হাত বাড়ায়। আমি হাত সরিয়ে দিই। এই হাতে পাপ লেগে আছে যে। মা বাবুল চাচার রে আর গোস্ত আনতে কইও না, আমার আর ভাল লাগে না গোস্ত। আমার আজকের কথাবার্তা শুনে মা কিছুটা অবাকই হয়েছে। আমি তার দিকে তাকাইনি, শুধু ডাল আর ভর্তা দিয়ে চুপচাপ ভাত খেয়ে শুয়ে পড়লাম। আমি গোস্ত খেলাম না বলে মাও খেলো না। আমার পাশে শুয়ে পড়লো। আজকে আমাকে আর কাছে টেনে নিল না। টানলেও হাত সরিয়ে দিতাম। ওই হাত আর শরীরে পাপ লেগে আছে যে। সারা রাত আমার চোখে ঘুম নেই। শুধু বাবুল চাচার মায়ের লেপ্টে থাকার দৃশ্য বারবার মনে পড়ছিল। এতবার এই দৃশ্যটাকে সরাতে চাইলাম, কিন্তু ব্যর্থই হলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে স্টেশনের দিকে হাঁটা দিলাম। এখনো স্টেশনের মানুষ সেভাবে জাগেনি। ট্রেন আসতেও দেরি হবে হয়তো। আমি অস্পষ্ট আলোতে ট্রেন লাইনে বসে পড়লাম। পেটটা ক্ষুধায় চোচো করছে। রাতে ঘুম হয়নি, জেগেছিলাম বেশিরভাগ সময়। শরীরটা ক্লান্তও লাগছে। মনের মধ্যে রাগ যেন ফুঁসলে উঠছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে কষ্ট হচ্ছে। আস্তে আস্তে রোদ উঠছে। দু একজন করে লোকের আনাগোনা চলছে। রোদের ঝিলিক গায়ে লাগাতে অসম্ভব ভালো লাগা কাজ করছে। গতকাল ওই ঘটনার পরেই প্রথম ভালো লাগছে। হঠাৎ কার যেন স্পর্শ অনুভব করলাম। পিছনে ফিরে তাকালাম। মা, কিরে বাপ, সকাল সকাল এইখানে কি করস? এই কথা বলে মা আমার পাশে বসে পড়ল। আমি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, যাতে মা কিছু বুঝতে না পারে। কে যেন বলেছিল, বেশ্যা হলেও সে মা। মায়েদের কাছে তাদের সন্তানরা রাজপুত্র। আমি জানি মা আমাকে কতটা কষ্ট করে মানুষ করেছেন। হঠাৎ বাবার মৃত্যুটা আমাদের ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে। মাকে আমি ভালোবাসি, খুব ভালোবাসি। আমি মায়ের দিকে তাকালাম। সকাল সকাল ঘুম ভাঙলো, তাই এইখানে বই আছি। তুই এইখানে কি করিস মা? মা মেঘে হেসে বলল, তোকে বিছানায় পাইলাম না, ভাবলাম কই গেল পোলাটা।
কয়ের যামু মা, আমার তো যাওয়ানোর জায়গা নাই। মা আমাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। বলল, এমন কথা কইস না বাপ, তুই যে আমার বাপ। আমার বাপ মরার পর তুই আমার সব, আমার দুনিয়া। মা তুই বাড়ি যা, ট্রেন আইতাছে, দেখি কেউ কাম দেয় কিনা। মা আমাকে ছেড়ে দিয়ে বলল, তাড়াতাড়ি বাড়ি আয় বাপ, চাল ভেজে চা করি। আচ্ছা মা। মা চলে গেল। আমার মনটাও নরম হয়ে গেল। মা তো মাই হয়। মায়ের কাছে দুনিয়ার সব কিছু মিথ্যা। মা এমনই একজন, যার মুখের দিকে তাকালে সব যন্ত্রণা ভোলা যায়। শুধু এটা বলতে পারি না যে, আমি তোমাকে ভালোবাসি মা, ভীষণ ভালোবাসি। ট্রেন আসলো, আমি দৌড়ে গেলাম। যাত্রী আছে কিছু, কয়েকজন ভদ্রলোক নামছে। আমি এগিয়ে গেলাম। স্যার, সুটকেস ব্যাগ ধরতে হইব। কালো কোট প্যান্ট পরা লোকটা বলে উঠল, পারবি তুই, অনেক ওজন কিন্তু। আমি হেসে বললাম, পারমু স্যার, এটাই তো আমার কাম। আমার কথা শুনে সুটকেসটা মাথায় তুলে দিল। আরেক হাতে আরেকটা ব্যাগ। আমি ওনাদের সাথে সাথে যাচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে দেখলাম একটা গাড়ি, 4 চাকার গাড়ি। খুব সম্ভবত সাহেবদেরকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। এখানে রাখ। আমি দাঁড়িয়ে পড়লাম। আমার মাথা থেকে সুটকেসটা নামিয়ে দিয়ে বলল, নাম কি তোর? আপন। দারুণ তো, কয় টাকা দেওয়া লাগবে? বিসমিল্লাতে আপনি আইসেন, যা দেবেন তাই নিমু। লোকটা হাসলো, হেসে বলল, যা দেব তাই? জি স্যার। একটা 5 টাকার কয়েন দিয়ে বলল, চলবে তো? আমি মনে মনে লজ্জা পেলাম। লোকটা হয়তো বুঝতে পারলো। আমার হাত থেকে কয়েনটা নিয়ে 50 টাকার একটা নোট দিয়ে বলল, নে, এটা রাখ। স্যার, আমার কাছে তো ভাঙতি নাই, পুরোটাই রাখ। আর কখনো বলবি না যে যা দেবেন তাই নেব, না হলে ঠকবি, বুঝলি? আমি মাথা নাড়ালাম। লোকটা তার ফ্যামিলিকে নিয়ে গাড়িতে উঠে চলে গেল। আমি 50 টাকার কর করে নোটটার দিকে তাকিয়ে দেখলাম। স্টেশনে আসতেই আরেক সাহেবের ডাক আসলো। আমি দৌড়ে গেলাম। স্যার, কিছু ধরতে হইব? হ্যাঁ, এই সুটকেসটা নেই। সুটকেস দুটো আমার মাথায় চাপিয়ে দিল। বেশ ওজন ছিল। আমি লোকটাকে অনুসরণ করতে লাগলাম। ওনার সাথে একজন মহিলা, সম্ভবত ওনার স্ত্রী। রাস্তার দিকে আসার পর লোকটা একটা ট্যাক্সি ঠিক করলো। ততক্ষণ আমি সুটকেস নিয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবলাম, কতক্ষণ নামাবো, নামাতে পারলেই বাঁচি। সুটকেস দুটো নামিয়ে উনি আমাকে 10 টাকার একটা নোট ধরিয়ে দিয়ে বলল, নে। আমি টাকাটা হাতে নিয়ে বললাম, আর 10 টাকা দেন স্যার, কম হয়ে যায় তো। আর 10 টাকা মানে? একটা সুটকেস 10 টাকা, দুইটা সুটকেস 20 টাকা। 10 টাকা দিছি, এটাই অনেক দিছি, যা ভাগ। লোকটা কর্কশ কণ্ঠে বলে উঠল। আমি নম্র স্বরে বললাম, স্যার, ঠকানো হয়ে যায়। এই কথা শুনে আমাকে লাথি দিয়ে বলল, পাজি ছেলে, মুখে মুখে তর্ক করিস। 10 টাকা দিছি, এটাই বেশি। এই কথা বলেই ওনারা ট্যাক্সি করে চলে গেল। আমি মাটিতে পড়ে চেয়েই থাকলাম। গা ঝাড়তে ঝাড়তে ভাবলাম, দুজনের মাঝে কত ফারাক। একজন কত বিনয়ী, আর একজন কত বাজে লোক, অথচ দুজনই কোটটাই পরা। আল্লাহর এই দুনিয়ায় কত খেলা যে চলে, তারই আত্মা নেই। ঝুপড়িতে ফিরে দেখলাম মালা মায়ের পাশে বসে আছে। মা চাল ভাজে। আমি তাদের পাশে বসলাম। মালাকে বললাম, সকাল সকাল তুই। মালার মুখটা কালো হয়ে গেল। মনমরা হয়ে বলল, দাদির জ্বরটা বাড়ছে, বিছানা থেকে উঠবার পারে নাই, ক্ষুধাও লাগছে। মালার কথায় মা বলল, দুপুরবেলা এখানে ভাত খাইস মালা, জ্যাঠাইমার জন্য নিয়েও যাইস। মালা এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। আচ্ছা চাচি। চা আর চাল ভাজা খেয়ে মালা সহ স্টেশনের দিকে ছুটলাম। কিছুক্ষণ পর মালা বলে উঠল, তোর পিছনে ধুলা কেন? আমি পিছনে ফিরে তাকালাম। দেখলাম সত্যি সত্যি অনেক ধুলা। ঝাড়তে ঝাড়তে বললাম, এক সাহেব পেটায় লাথি দিছে। লাথি মারছে কেন? দুইটা সুটকেসের জন্য 10 টাকা দিছিল, 20 টাকা চাইতে লাথি মারলো হারামজাদা। মালার মনটা খারাপ হয়ে গেল। আমি জানি আমার জন্য ওর অনেক মায়া, অনেক টান, অনেক ভালোবাসে ও আমায়। আমি 50 টাকার নোটটা বের করে ওর হাতে দিয়ে বললাম, নে ধর। 50 টাকার নোট দেখে অবাক হয়ে আমার দিকে তাকালো। এত সকাল সকাল 50 টাকা কই পাইলি? আমি সাহস মুখে বললাম, আরেক সাহেব বেটায় খুশি হয়ে দিছে, নে ধর, তাদের জন্য ওষুধ কিনিস। মুহূর্তেই মালার মনটা ভালো হয়ে গেল। হাসি মুখে বলল, পুকুর পাড়ের পাশে বড়ই গাছটাতে বড়ই পাকছে, চল পেরে খাই, চল। দুজনে পুকুর পাড়ের দিকে ছুটলাম। বিকেলে ঝোপড়িতে ফিরে দেখলাম চুলোর পাশে বাবুল চাচা বসে আছে। মা চুলো ধরিয়েছে। আমি আসার আগে ঝোপড়ির আড়াল থেকে এইটুকু শুনলাম যে, মা বাবুল চাচাকে বলছে, সব সময় দিনের বেলা আসবেন না, মাঝে খারাপ কয়।
মায়ের সে কি তোরে ভাত দেয় জমিলা? জমিলা আমার মায়ের নাম। তাও আপন যে কেন সময় যে কোনো সময় চলে আসে যদি দেখে। সেজন্যই কই, চল কাজে অফিসে পার্মানেন্ট করি তোরে, রানী করে রাখবো তোকে, আমার মনের রানী। আমার বিয়ের ইচ্ছা নাই, তাহলে কি বেশ্যা হয়ে থাকবি? কাজের পর টাকা, এইটুকু তোর চাওয়া? এই কথা শুনে মা চমকিত হয়ে গেল। বাবুল চাচার দিকে ভীষণ দৃষ্টিতে তাকালো। মায়ের এ চাহনি দেখে আমার মায়া হলো, বড্ড মায়া। বাবুল চাচা বলে উঠল, বিয়ে করতে চাইতেছি, তাও তোর হয় না? নাকি আমার বাড়িতে আমার আরো বউ আছে যে তোরে সুখে রাখবো না? আমার আপন, আপনকে নিয়ে ভাবিস না। ওই তো আমার পোলার মতো। এখন রান্না শেখ, এখন রান্না রাখ, ঘরে চল। শরীরটা ম্যাজ ম্যাজ করছে। শান্ত, এখন না পরে। আমার মেজাজটা খারাপ হতে লাগলো। ঝুপড়িতে কিভাবে যাব সেটা নিয়ে ভাবতে লাগলাম। যাব কি যাব না সেটা নিয়ে দোটানায় পড়ে গেছি। শেষ পর্যন্ত গেলাম। আমাকে দেখে বাবুল চাচা বলে উঠল, আরে বেটা, কি খবর? কাম কাজ ভালো তো? ভালো। বেছে বেছে ঝুপড়িতে ঢুকে কিছুক্ষণ পর বের হয়ে আসলাম। বাইরে লোকটা মায়ের সাথে তার ব্যবসা নিয়ে কথা বলছিল। আমি জানি আমি না থাকলে ভালোবাসার কথা বলতো। এখন বাজে লোক মনে হয় তাকে। আমাকে দেখে বলল, নে লজেন্স খা। আমি বললাম, আমি লজেন্স খাওয়া ছাইড়া দিছি। তাহলে তোর লাগে কি আনুম? কিচ্ছু না। এই কথা বলে আমি হাঁটা দিলাম। পেছন থেকে তাকে বাপ খাইয়া যা। আমি পেছনে না ফিরে বললাম, পরে খামু। মনে মনে ভাবলাম, তোমাদের সুযোগ দিলাম, ভালোবাসার সুযোগ। গতকাল রাতে ভাবছিলাম আমি, অনেক রাত পর্যন্ত ভেবেছি একজন নারী একজন পুরুষ ছাড়া অসম্পূর্ণ। আমার মা ও আব্বাকে ছাড়া অসম্পূর্ণ ছিল। আব্বা নাই, তাই হয়তো মা বাবুল চাচাকে খুঁজে নিয়েছে। আমাকে হয়তো তাদের অবৈধ সম্পর্ক মেনে নিতে হবে। বাড়িতে এখন আমাদের খাবারের কোনো অভাব নাই। নাস্তা ভালো ভালো তরকারি লেগেই আছে। কিন্তু এসব খাবার আমার গলা দিয়ে নামতে চায় না। কিন্তু কি আর করার, মাকে বুঝ দেওয়ার জন্য এসব আমাকে খেতে হয়। প্রকৃতপক্ষে এসব খাবার খেলে আমার বমি পায়, ভীষণ বমি। অবৈধ রোজগারের খাবার বলে কথা। মা আগে বাড়ি বাড়ি কাজ করতে যেত। আমি স্টেশনে যা পেতাম তাই করে কিছু কামাতাম। দুজনের আয়ে দুবেলা ভাত ভর্তা অন্তত খেতাম। তাতেই শান্তি ছিল, তৃপ্তি ছিল। এখন সেই তৃপ্তিটা পাই না। আমার রোজগার এখন মালাকে দিয়ে দেই। দাদি সারাদিন বিছানায় পড়ে থাকে, অসুস্থ। সুস্থ থাকাতে মানুষের বাসায় কাজ করে যা পেত তা দিয়ে দুজনের হয়ে যেত। মালা আমার থেকেও ছোট, খুব বেশি পরিশ্রম করতে পারে না, তাই আমার রোজগারটা ওকে দিই। অনিচ্ছা সত্ত্বেও বাবুল মিয়ার আনা খাবারগুলো কোনো মতে পেটে ঢুকাই। এই লোকটাকে এক সময় আল্লাহর দূত ভেবেছিলাম, কিন্তু এখন একে দুনিয়ার সব থেকে বাজে মানুষ মনে হয়। শুরুর ভোগের বিনিময়ে খাবার দিচ্ছে হারামজাদাটা। না জানি কতজনের সাথে এরকম চক্কর চলে তার। আমার মায়ের তাতে মাথা ব্যথা নেই। নিজে শুয়ে বিক্রি করে টাকা পাচ্ছে, খাবার পাচ্ছে, সেটাই বা কম কিসে? সবচেয়ে বড় কথা যে শারীরিক চাহিদা সম্পর্কের নিবারণ হচ্ছে। প্রাপ্তবয়স্কদের তো এই চাহিদা নাকি থাকতে হয়, না হলে নারীত্ব না পুরুষত্বহীন বলা হয়। আমি এখন চুপ থাকতে শিখে গেছি। মা চলছে তার নিয়মে, আমি সব কিছু দেখেও না দেখার ভান করে চলছি। চোখ থাকতে অন্ধ হয়ে যাকে বলে। আজকে মালার দেখা পেলাম না, ওর ঝুপড়িতেও গেলাম না। নানান কারণে মনটা আমার খারাপ। আগের মতো বাড়িতেও ঢুকি না। ঘরটা নাপাক মনে হয়। কিছু ভাঙড়ি নিয়ে মহাজনের কাছে গেছি বিক্রি করতে। এমন সময় দেখি মালা ছুটে আসছে। কিরে মালা, এমন করে কই ছুটতেছস? মালা হাঁসফাঁস করতে করতে বলল, দাদি দাদি নরে না আপন। কি কস? আমি অবাক হয়ে গেলাম। হ, তুই চল একবার, ডাক্তারের কাছে নিতে হইব। মহাজনের কাছে টাকাটা নিয়ে মালার সাথে দৌড় দিলাম। ঝুপড়ির ভেতর ঢুকে দেখলাম দাদি শুয়ে আছে। কোনো সারা শব্দ নেই। আমি ডাকলাম, দাদি, ও দাদি, উঠো, বেলা হয়েছে অনেক। দাদি কোনো কথা বলে না, নীরবে শুয়েই আছে, চোখের পাতাও নড়ে না। মালা ঢুকতে কান্না শুরু করলো। আমি আবার ডাকলাম, ওই বুড়ি, মালা কান্দে দেখোস না, উঠ। দাদি নিশ্চুপ। মালার কান্না আরো বেড়ে গেল। দাদির শরীরটা ঠান্ডা হয়ে গেছে। আমি মালাকে বললাম, তুই থাক, আমি ডাক্তার নিয়ে আসি। বলেই ডাক্তারের কাছে ছুটলাম। এই স্টেশনের পাশে ডাক্তার সাহেবের চেম্বার, রুহুল মিয়া তার নাম।
ভালো ডাক্তার, আমার সাথে তার সখ্যতা আছে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। রোগী দেখছিলেন ডাক্তার সাহেব। আমাকে এমন দেখে তিনি বলে উঠলেন, কিরে আপন, এমন হাঁপাচ্ছিস কেন? আমি একটা ঢোক গিলে বললাম, মালার দাদি অসুস্থ, নড়ে না, শুনেও না, শরীরটা ঠান্ডা। আপনি চলেন ডাক্তার সাহেব। মালার কান্দন আমার সহ্য হয় না। আপনি যত টাকা ভিজিট চান দিমুনে, খালি অহনি চলে। আরে এত কথা বলা লাগে আপনি মিয়া? যাবো তো, শুধু প্রেসক্রিপশনটা লিখে দিয়ে যাচ্ছি। আচ্ছা। ডাক্তারবাবু মালার ঝুপড়িতে ঢুকলো। কি কি যেন নড়ে চড়ে দেখলো। তারপর বিষণ্ণ মনে বলল, বুড়ি আর বাইসে নাই রে আপন, মইরা গেছে। আমি ধপাস করে বসে পড়লাম। মালার কান্না আরো বেড়ে গেল। বুড়িটা শেষমেশ মরিয়ে গেল। মালাটার এবার কি হবে? মালা যে একা হয়ে গেল। আল্লাহ কি বুঝে না? এই ছোট্ট মেয়েটা কোথায় গিয়ে দাঁড়াবে এবার? মালা দাদিকে জড়িয়ে ধরে কান্না করছে। আমি উঠলাম, আমার ঝুপড়িতে ফিরতে হবে। ঝুপড়ি বন্ধ। মনে হয় বাবুল মিয়া এসেছে। অনিচ্ছা সত্ত্বেও ডাক দিলাম। না ডেকে কোনো উপায় নেই। মা, ও মা। মা ভেতর থেকে জবাব দিল, আপন। হ্যাঁ মা। মা বাবুল মিয়াকে তখনই বলে উঠল, আপনাকে আগেই বললাম আপন যে কোনো সময় চলে আসবো। অহন না, শুনলেন না? অন কি হইব? কি কইরা তারে মুখ দেখাম? বাবুল মিয়া মিন মিন করে বলল, আমি কি জানতাম নাকি অসময় চলে আসবে? আমি আবার ডাক দিলাম, মা, ও মা, আইতাছি বাপ। আমি জানি দুজন শুকরি সাগরে মহাব্যস্ত। আমি ঝোপড়িতে ঢুকলে হয়তো মা ভীষণ লজ্জায় পড়বে। আমি তার সন্তান হয়ে কি সেটা হতে দিতে পারি? না, লজ্জা পেলেও আমিও পাবো। মায়ের কানে লাগানো মুখটা আমি দেখতে পারবো না। তাই বাইরে থেকে বললাম, দরজা খোলার দরকার নেই মা, মালার দাদি মইরা গেছে, একটু তাড়াতাড়ি আসবি। মালা খুব কান্দে। মা কাপড় ঠিক করে বাইরে বের হলো। বাবুল মিয়া ভেতরেই আছে। মায়ের চুলগুলো এলোমেলো। আমি মাথা নাড়ালাম। কি কস বাজান? জ্যাঠাইমা মরে গেছে? হ, দাদি আর নাই। তুই ঠিক কইতেছস? হ মা, ডাক্তার সাহেবও দেখছে, বলে দাদি মইরা গেছে। হায় আল্লাহ, এই কি সর্বনাশ হইল! মা তুই আয়, আমি যাইতাছি। মালা কান্দে, কেমনে সামলাম ওরে? যা বাপ, আমি আইতাছি। আমি ছুটলাম মালার ঝুপড়ির দিকে। লোকজন জড়ো হয়ে গেল। মালা হাউ মাউ করে কাঁদছে। আমার বুকটা ফেটে যাচ্ছে। আল্লাহ কি এমন করে দিল যে মালা কাঁদলে আমার বুকে লাগে? কয়েকজন মানুষ বুড়ির সৎকার করতে ব্যস্ত হয়ে পড়ল। আমি মালার পাশে বসে আছি। মালার দাদির সৎকার শেষ করে ঝুপড়িতে ফিরেছি। মা মালাকে নিয়ে এসেছে। সেই তখন থেকে কেঁদেই যাচ্ছে মেয়েটা। আমার সহ্য হচ্ছে না। মা ওকে চুলোর পাড়ে বসিয়ে রান্না করছে আর বোঝাচ্ছে, দেখ মা, মানুষ সারা জীবন বাঁচে না, সবাই আল্লাহর কাছে ফিরে যাব। কেউ একদিন আগে আর কেউ একদিন পরে। জ্যাঠাইমা অসুস্থ ছিল অনেক দিন। এত কষ্টের চাইতে আল্লাহর কাছে চলে যাওয়া ভালো না? মালা মাথা নিচু করে বসে মায়ের কথা শুনছে। আমি ভাবছি অন্য কথা। মা হয়তো আজকে বুঝতে পেরেছে আমি তার অবৈধ সম্পর্ক ধরে ফেলেছি। কিন্তু আমি বুঝেও না বোঝার ভান করছি। মা শেষ পর্যন্ত কি বুঝেছে আমি সেটা জানি না। আর আমার জানার আগ্রহও নাই। আমি শুধু এতটুকু বুঝেছি, আমি বাবুল চাচাকে ঝুপড়ির ভেতর দেখলে আমার লজ্জায় মরে যেত। কি দরকার এত বাড়াবাড়ি করার? রাত গভীর হতে শুরু করেছে। মালাকে তার ঝুপড়িতে রেখে এসেছি, নাহলে ঝুপড়িটা ফাঁকা থাকে যে। তারপরে তাকে বলে দিয়েছি, কোনো কারণে যদি ভয় পায় তাহলে যেন আমাদের ডাকে। মা এক পাশে আর আমি এক পাশে শুয়ে আছি। মা বলে উঠল, বাপ কাছে আয়, মাথায় হাত বুলাই দে। না মা, ভাল লাগে না। কি হয়েছে বাজান? জানি না, আমায় বল। মাকে বল। মা, বললাম তো, তুই ঘুমা। মা আমাকে কাছে টানার চেষ্টা করলো। আমি বললাম, এত কাছে টানিস না মা, ঘেন্না লাগে। আমার কথা শুনেই মা হাতটা দ্রুত সরিয়ে নিল। মনে হচ্ছিল হাই ভোল্টেজ শক খেয়েছে। শক খাওয়ারই কথা। আজ আমি স্পষ্ট বলে দিলাম তাকে, ঘেন্না লাগে। কেন বাপ? মা অবাক হয়ে প্রশ্ন করে। আমি বলি, জানি না মা, তো সারা শরীরে এখন নাপাক লেগে থাকে। যতই লাখ সাবান দিস না কেন, কিভাবে মুছবি বল মা? মা একটা দীর্ঘশ্বাস ফেললো। তারপর বলল, সবাই যদি সব কিছু বুঝতো বাপ, তাহলে তো হইতোই। আমি মেয়েকে হাসলাম। মনে মনে ভাবলাম, হয়তো তাই। আচ্ছা আপন, মানুষ মইরা না গেলে হয় না? কেন মইরা যায়? আনমনে কথাটা বলল মালা।
আমি ওর দিকে তাকাই, মুখটা কত শুকনো। ওর কথার কোনো জবাব নেই আমার কাছে। আমিও ছোট মানুষ, এত কথা বুঝি না। মানুষ যদি মরেই যাবে তাহলে ঘটা করে তাদের পৃথিবীতে পাঠালো কেন? কেনই বা এত কষ্ট দিয়ে আবার দুনিয়া থেকে তুলে নেয়? মাঝখান থেকে আমরা যাদের ভালোবাসি তারা মারা গেলে আমাদের দুঃখে সীমা থাকে না। মালার দাদি মারা যাবার পর মালার দুঃখের সীমা নেই, আমার আব্বা মারা যাবার পর আমার দুঃখের সীমা নাই। আমি জানি না, আমি জানি না রে। একটু ইট নিয়ে পুকুরে ছুঁড়ে মারলাম। স্টেশনের পাশে নোংরা পুকুর পাড়ে দুজনে বসে আছি। আমাদের মন খারাপ হলে এখানেই আসি। আজও এসেছি। জল বড়ই পারি না রে, ভাল লাগে না। আমি মালাকে কতভাবে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। ও আর আগের মতো হাসে না, চুপচাপ থাকে, কাজও ঠিক মতো করে না। খাবারের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু। মাঝে মাঝে মা ডেকে ওকে ভাত খাওয়ায়। আমি এখন মায়ের হাতের ভাত খাই না, ঘৃণা লাগে। বাঁচার জন্য শুধু মায়ের রান্না করা খাবার খাই। মাকে প্রচণ্ড ভালোবাসি, তাই তাকে ছেড়েও যেতে পারি না। আপন চল, ওই এই স্টেশন থেকে দূরে কোথাও চলে যাই, দূরে। মালার কথা শুনে আমি অবাক হই। কি বলে মেয়েটা? দূরে কেন? এইখানে আমার ভাল লাগে না, সব কিছু ফাঁকা ফাঁকা লাগে। মাকে আমি খুব ভালোবাসি রে মালা। আমি জানি চাচাকেও সঙ্গে নেব আমরা। মালার এই কথার উত্তর দেওয়ার ভাষা নেই। আমিও এই কোলাহলপূর্ণ স্টেশন ছেড়ে চলে যেতে চাই, দূর থেকে দূরে, বহু দূরে, যেখানে বারবার স্টেশন আসার শব্দ নেই, সাহেবদের লাথি মারার ঝাও নেই, যেখানে বাবুল চাচাদের মতো সুবিধাবাদী লোকজন নেই। কিন্তু মা কি যেতে রাজি হবে? আমার মনে হয় না। কারণটা হয়তো আমি মালাকে বলতেই পারবো না। কি খাইছিস সকালে? আমি প্রশ্ন করলাম। মুড়ি পানি দিয়ে ভিজাই খাইছি। এখন তো দুপুর গড়াই গেল, চল কিছু কিনা খাই। খিদে নাই রে, তুই কত শুকাই গেছিস, তুই নিজেও জানিস না। তোর মতো এভাবে কেউ বলে না রে, বলার লোকও নাই। আমি মইরা গেলে ভালো হইতো। আমার চোখে পানি চলে আসে। কি সব আবল তাবল বলে মেয়েটা। এভাবে কথা বলতে আজকেই প্রথম দেখতেছি। তুই মইরা গেলে আর কি হইব রে মালা? আমার তো কেউ নাই, আমি আছি না, তোর বন্ধু। আমাকে সাইরা যাস না কখনো আপন। তুই না থাকলে আমি একেবারে মইরা যাবো। আমি মেয়েটার দিকে তাকাই। আজকে তার কষ্টগুলো বলে উড়িয়ে দিচ্ছে। আমার ভেতরটাও ফেটে যাচ্ছে। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। ওকে ছাড়া একটা মুহূর্ত আমার ভালো লাগে না। আমি প্রসঙ্গ পাল্টাতে বললাম, চল এখন উঠি, ঝুপড়িতে যাইতে হইব। দুজনে উঠে স্টেশনের দিকে আসলাম। ভাঙড়ির মহাজন আমাকে দেখে চিৎকার করে বলল, কিরে আপন, আজকাল কই থাকস? ভাঙড়ি বেচতে আসোস না? ঘটনা কি? মন ভালো নাই মহাজন সাহেব। ভাঙড়ি টুকাইতে ভাঙড়ি কুড়াইতে পারছি না, কুড়াইতে নিয়ে আস মনে। এসব কথা কইলে হইব? পেটে ভাত জুটবো কেমনে? জুটবো মহাজন সাহেব, নাইলে পেটে খালি রাখুম, সে অভ্যাস তো আছে। এই কথা বলেই আবার হাঁটা দিলাম। শালা শয়তানের বাচ্চা, এগুলো করে ভাঙড়ি ভাঙড়ি দেই আর টাকা দেয় যাচ্ছে তাই। ঠকিয়ে খাওয়া এদের স্বভাব। একে না দিয়ে দিয়ে উপায় নেই। এখানে আর এমন কেউ নাই যার কাছে ভাঙড়ি দেব। শালারা আমাদের চুষে চুষে খাচ্ছে। আল্লাহর কাছে আল্লাহ বিচার করবে নিশ্চয়ই। ঝুপড়িতে ফিরে গেলাম, দেখলাম অনেক লোকজন। ঘটনা কি কিছুই বুঝতে পারলাম না। লোকজন ছিছি করছে, ভেতরে মা কাঁদছে, বাবু চাচাকে বেঁধে রাখা হয়েছে। আমি দেখে মায়ের কান্না যেন বেড়ে গেল। আমার বোঝার বাকি রইল না কি ঘটেছে। একজন এসে আমাকে বলল, তোর আপন তোর মায়েরে ভালো ভাবছিলাম, কিন্তু দিন দুপুরে এসব খারাপ খারাপ কাম করে বেড়াইব ভাবতে পারি নাই। সি সি বাথু। আমার মেজাজ গরম হয়ে গেল। রাগে বললাম, তাতে আপনাগো কি? ভাবতে গেলাই কইছে, আপনাগো কাজ কাম নাই? মাইছের ঘরের ভেতর কি করে সেসব দেখে বেড়ান? শরম লজ্জা নাই আপনাগো? যেমন মা তার পোলাও তেমন। ওয়াক্থু থু থু, অন্যখানে গিয়া ফেলেন, এইখানে ভিড় করবেন না, যান ভাগেন তো। আমার কথা শুনে মাহিম চাচা এসে একটা কষে থাপ্পড় দিয়ে বলল, আমাকে এই বস্তিতে সব খারাপই চলবো না, খুব বড় বড় কথা শিখে গেছিস না? থাপ্পড়টা এত জোরে দিল যে আমার গালে 5টা আঙুল মনে হয় বসে গেছে। কতদিন পর কেউ আমাকে মারলো। থাপ্পড়টা খেয়ে আমি চুপ করে গেলাম। আমার চোখের কোণে পানি জমতে লাগলো। আমি নিজেকে সংবরণ করলাম। আব্বা মরার পর যখন না খাইয়া আসিলাম, কেউ কি আইছিলেন 1 প্লেট খাবার নিয়া?
কেউ কি একবারও বলছিলেন আমি আমার মা খাইছে কিনা? বলছিলেন কেউ? অহনাইছেন সাধু শাস্তে? মাহিম চাচা বলল, তোর এসব কথা আমি শুনবো না। আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিছি। আপনারা কেডা? কেন আপনি গো সিদ্ধান্ত মাইনা নিব? নইলে বস্তি থেকে বাইর করে দিব তগরে, বুঝলি? আশেপাশের জড়ো মানুষগুলো বলে উঠল, হ ঠিক ঠিক। মাহিম চাচা এই বস্তির দাপটে লোক, সবাই ভয় পায় তাকে। তার সামনে এসব বলছি দেখে মালা আমার হাত টেনে ধরে বলেছিল বারবার, চুপ করা পন। আমি থামি নাই। মাহিম চাচা বলে উঠল, দেখ জমিলা, তোর পোলার লগে আমার কোনো কথা নাই। যা কথা সব তোর সাথে বাবুল মেয়ের লগে। বাবুল চাচা তার সাথে সাথে বলল, আপনারা কি বলতে চান? হয় তুমি জমিলারে বিয়ে করো, না হয় জমিলারে বসতে ছাড়ো। বাবুল মিয়া, তুমি কয়েক মাস ধইরেই খুব যাওয়া আসা করতেছ। আমরা সব দেখতেছি, খালি হাতে নাতে ধরার অপেক্ষায় আছিলাম। আমি জমিলারে বিয়ে করুম। বাবুল চাচার মুখে এসব কথা শুনে মা চমকে উঠল। এ চমকানোর অর্থ আমি বুঝি নাই। এই কথা শুনে আমি কি বলবো তাও ভাবি নাই। আমিও কোনো উত্তরও নাই আমার কাছে। আমি শুধু নিথর হয়ে বসে পড়লাম। আব্বার জায়গায় অন্য কাউকে আমি কখনো কল্পনা করি না। তবে মায়ের সুখের জন্য সব পারবো। মা যাতে সুখে থাকে, ভালো খেতে পারে, ভালো পড়তে পারে। মা উঠে সব আমাকে জড়িয়ে ধরে বলল, বাপ কি চাস তুই? আমি কি গো মা, তুই যা বলবি তাই হইব। তুই যদি বলিস আমরা বস্তি ছেড়ে চলে যাই, তাইলেই চল বাপ। আর যদি, মা কাঁদছে, সবাই আজকের নাটক দেখছে। জীবনে কখনো এমন পরিস্থিতি আসবে ভাবতেও পারি নাই। আমি মেয়েকে হেসে বললাম, তুই সুখে থাকলে আমি সুখী হবো মা। মা আমাকে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদতে শুরু করলো। কে যেন একজন বলে উঠলো, কাজী ডাকো, ময়নার মা জমিলারে সাজাও, বিয়ার সাজে সাজাও। এই কথা শুনে আমার কলিজাটা কাঁপা শুরু করলো। কি যে আমার হলো ঠিক বুঝতেছি না। আমি মাকে ছেড়ে উঠলাম, বস্তির এক কোণে গিয়ে বসলাম। মালা আমার পাশে বলল, মন খারাপ করিস না আপন। আমি ওর দিকে তাকিয়ে মেকি হাসি। মানুষ কত তুচ্ছ তাচ্ছিল্য করছে, তাতে আমার কি? আজকের এই ঘটনা হয়তো দুদিন পর সবাই ভুলে যাবে, কিন্তু যদি মা ভালো থাকে থাকুক না, সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নাই। দ্বিতীয়বার মাকে বধূবেশে দেখার কোনো ইচ্ছে আমার ছিল না। আমরা যেভাবে ছিলাম সেটাই ভালো ছিল। একবেলা অভুক্ত থাকতাম সেটাই ভালো ছিল, কিন্তু তাতে সুখ ছিল, শান্তি ছিল। রাতে ট্রেন আসা শব্দে আমাদের শান্তির ঘুম হতো, কিন্তু শেষ কয়েক মাস ধরে আমার চোখে ঘুম নেই, শান্তি নেই। বাড়িতে হর হামেশাই মাছ না হলে গোস্ত ঠিকই রান্না হয়। এসব খেয়ে আমি তৃপ্তি পাই না, পেট ভরে না। সেই পান্তা মরিচ পেঁয়াজ দিয়ে ডলে ডলে খেতে মন চায়, যাতে সুখের ঠেকুর উঠে। খাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করে মুখ থেকে অস্ফুট সরে বলে বলে উঠলাম, আলহামদুলিল্লাহ। মা আর বাবুল চাচার বিয়ের আয়োজনে অনেকটা সময় পার হলো। কাজে ডেকে এনে বিয়ে পড়ানো হলো। আমি মনে মনে অনেকটা ভেঙে পড়েছি, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছি না। মালা আমার হাতটা শক্ত করে ধরে আছে। মাকে আমি বধূবেশে এখনো দেখিনি, নিশ্চয়ই অনেক সুন্দর লাগছে। লাগবেই তো, আমার মা তো পৃথিবীর সবচেয়ে সুন্দরী মা, হতেই হবে। মা আকার সেটা দেখতে হবে না? ছোট করে খাওয়ার আয়োজন করা হয়েছে, বস্তির লোকজন সেখানে নাকি আমন্ত্রিত। হুট করে এত কিছু হয়ে গেল, আমি সবটা বুঝে ওঠার আগেই যেন শেষ। খাওয়া দাওয়া শেষ, বাবুল চাচা তার কাঁচা টাকা বের করে খরচ করতে দিয়েছে। হ্যাঁ, এখনও বাবুল চাচাই বলছি, তাতে বাবা আর আব্বা ডাকার বিন্দুমাত্র ইচ্ছে আমার নাই। আমার আব্বা একজনই, আমার জন্মদাতা। খাওয়ার সময় আমাকে আমার মা আর মালাকে নিয়ে যাওয়া হলো। মায়ের পাশে আমাকে বসতে দেয়া হলো। মা আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। এই কান্না আমার হৃদয়টাকে নরম করে দিচ্ছে বারবার। আমি নিজেকে চেপে রাখছি। আমি কান্না করলে এখানে অন্য আরেক পরিবেশের সৃষ্টি হবে, যেটা আমি একদমই চাই না। এই প্রথম নিজের ঝুপড়িতেই নিজেকে অতিথি মনে হচ্ছে। অনিচ্ছা সত্ত্বেও খাবার খাচ্ছি। অল্প সময়ে 3টা পদ করে ফেলেছে। আমার মায়ের বিয়ে উপলক্ষে বস্তিবাসীর এ নাটকটা আমার ঠিক পছন্দ হলো না। খাওয়া শেষ করে বাবুল চাচা আমাকে বলল, আপন, তুই আর তোর মা আমার বাড়িতে থাকবি, এ ঝুপড়িতে থাকা চলবে না। তার এ কথা শুনে আমার মাথায় যেন বাজ পড়লো। কি বলে লোকটা? আমার আব্বার বানানো ঝুপড়ি ছেড়ে আমি নাকি তার ঘরে গিয়ে উঠবো? পাগল নাকি? না না, আমি এখানেই থাকুক, আপনি মায়েরে নিয়ে যান। আমার কথা শুনে মা আমাকে জড়িয়ে ধরে বলল, না বাপ, তুইও চল, তোর এসারে আমি থাকবার পারুম না। না মা, এ হয় না।
ওটা তোর বাড়ি আর এটা আমার আব্বার ঝুপড়ি। আমার আব্বা নিজ হাতে এটা বানাইছে। আমি এটা সাইডা কোথাও যাবো না। তোরে ফালাই আমি কেমনে যাবো বাপ? কেমনে থাকুম তোরে এখানে একলা ফালাইয়া? চল বাপ, জেদ করিস না। কিন্তু আমি আমার কথায় অনর, বললাম না মা, আমারে তুই জোর করিস না। এমন সময় বাবুল চাচা বলে উঠলো, যাইবা না ঠিক আছে, তাই দিনে একবার হইলেও মায়েরে দেখে আসিস। আমি বললাম, আসুন, আমি মায়েরে না দেখে থাকবার পারুম না, প্রতিদিন একবার কইরা যামু। মা যাওয়ার সময় হাও মাও করে কাঁদলো, আমাকে জড়িয়ে ধরে কাঁদলো। আমি কাঁদি নাই, চুপচাপ পাথরের মতো দাঁড়িয়েছিলাম। শেষে শুধু একটা কথাই বললাম, জামা, দেরি হইতেছে। মা যাওয়ার সময় বারবার পিছনে ফিরে তাকাচ্ছিল, আমিও তার দিকে তাকিয়েছিলাম। বুকটা আমার ফেটে যাচ্ছিল, চোখের পলক ফেলতে পারছিলাম না, ফেললে যদি চোখ দিয়ে পানি ঝরে। তাই কে যে বলে উঠল, যাক, আপদটা বিদায় হলো। আমার মা আপদ ছিল, আমি মেকি হাসি। হায় রে সমাজ, যে সমাজ এক মুঠো ভাত দিতে পারে না, সে সমাজ মাকে খুব সহজে অপরাধীর কাঠগড়ায় তুলে পুতুল নাচ নাচায়। কত রং দেখবো মাবুদ, রঙের দুনিয়ায় তো রং লীলা তো চলবেই। যার ভুক্তভোগী হই আমরা, নিচু স্তরের মানুষেরা। আস্তে আস্তে সবাই বিদায় হলো, শুধু মালা আর পাশে দাঁড়িয়ে। সবাই যখন চলে গেল তখন মালা বলে উঠল, কাঁদলি না তুই? কেন কাঁদবো রে মালা? কোন দুঃখে? চাচি তোরে ছাইরা যে চলে গেল, তাতে কি মালা? মা তো সুখ পাইব, আমার জন্য মা কেন সুখ থেকে বঞ্চিত হইব বল? মালা মাথা নিচু করে চলে গেল। আমি ধপাস করে বসে পড়লাম, চোখের পলক ফেলতে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ঝুপড়ির ভেতর আমি আজ একা, বালিশটা টেনে নিয়ে শুয়ে পড়লাম। পাশ ফিরে দেখি জায়গাটা খালি, মা থাকলে হয়তো ওখানেই ঘুমাতো। আমার চোখে পানি চলে আসলো, বুকটা হাহাকার করে উঠলো। আমি হু হু করে কেঁদে উঠলাম, জোরে জোরে কাঁদতে লাগলাম। আজ আমি একা, বড্ড একা। আল্লাহ হয়ে পরীক্ষা নিচ্ছেন আমার। বাইরে প্রচণ্ড বাতাস বইছে, জানালা দিয়ে দেখলাম আকাশে খুব মেঘ, দমকা হাওয়া বইতে শুরু করেছে, বিদ্যুৎ চমকাছে। আমি কাঁথাটা টেনে জড়সড়ভাবে থাকলাম। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। আমার কান্নার শব্দে, বৃষ্টির শব্দে নিশ্চয়ই কেউ শুনবে না। কেউ এসে আমাকে বুকে জড়িয়ে ধরে বলবে না, ভয় পাস না বাপ, আমি তো আছি। এই প্রথম নিজেকে এত একলা লাগছে, অথচ 6 মাস আগেও কত সুখী ছিলাম আমরা। সেসব কথা ভাবতে আরও বেশি কষ্ট পাচ্ছি। নানান কথা ভাবতে ভাবতে রাতটা পার হয়ে গেল। চোখে আমার ঘুম নেই, ফুলে গেছে চোখ। বৃষ্টি থেমে গেছে, বাইরে রোদ উঠেছে। ঝুপড়ির বাইরে থেকে আওয়াজ আসলো, আপন ওঠ, আপন। আমি বিছানা থেকে উঠলাম, আসতেছি। আওয়াজ দেখে বুঝলাম মালা এসেছে। ঝুপড়ির দরজা খুলে বিছানায় এসে বসলাম। মালা আমার পাশে বসলো। তোর চোখ ফুলে গেছে কেন? মা নাই তাই ঘুম হয় নাই মনে হয়। তুই কাঁদছিলি? আমি মাথা নিচু করে বললাম, না, কাঁদি নাই। কেন কাঁদবো? মা তো সুখে থাকবো। মায়ের সুখেই আমার সুখ। চল বাইরে যাই, ক্ষুধা পাইছে আমার। পটে মুড়ি আছে, নিয়ে খা। বাইরে যাবি না? না। কেন, ভাল লাগে না? মালা আমার কথা শুনে মনটা খারাপ করে ফেললো। আমি বুঝতে পারলাম আমার মন খারাপ করে থাকাতে ও কষ্ট পেয়েছে। আপন বলতে মালা এখন আমার সব। আমি গেলাম বলে মালা মালা উঠতে লাগলো। আমি বুঝলাম ও মন খারাপ করেছে। আমি বলে উঠলাম, দাঁড়া, আমিও যাই। অনিচ্ছা সত্ত্বেও আমি ঝুপড়ি বন্ধ করে বাইরে বের হলাম। আমি কখনোই মালাকে কষ্ট দিতে চাই না। মাকে খুব মনে পড়ছে, কাউকে কিছু বলতেও পারছি না, মালাকেও না। বিকালবেলা পুকুর পাড়ে বসে গতকাল ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে ভাবছি, কি থেকে কি হয়ে গেল। আচ্ছা, মা ভালো আছে তো? আমাকে তার মনে আছে, নাকি নতুন সংসার পেয়ে আমাকে ভুলে গেছে? কই, একবারও তো ঝুপড়িতে আমাকে দেখতে আসলো না। বিকেল গড়িয়ে যাচ্ছে, খুব আশা করেছিলাম মা আসবে, আমাকে কাছে টেনে বলবে, আমি আসছি রে বাপ, আর কোথাও যাবো না। আমার চোখের কোণে পানি জমতে লাগলো। একটা ইট সোজা পানিতে ঢিল মেরে চোখের পানি মোছার ব্যর্থ চেষ্টা করলাম। মাকে খুব দেখতে ইচ্ছে করছে। মা যদিও খুব দূরে থাকে না, তবু ওই হারামজাদার বাড়ি যেতে আমার ঘৃণা লাগে। লোকটাকে আমার এখনো সুবিধার মনে হচ্ছে না। শুধুমাত্র মায়ের সুখের কথা ভেবে আমি কিছু বলিনি। আপন, নে বাপ, খাইয়া নে, দেখ তোর জন্য কত খাবার নিয়ে আসছি। না মা, আমি খামো না। কেন বাপ? আমি তোর উপর রাগ করছি? সারাদিন আসিস নাই কেন? তুই জানিস না তোকে স্যার আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না। এখন তো আইসি বাপ, নে খাইয়া নে।
না খামু না। আচ্ছা আমি তোরে খাওয়াই দেই, নে হা কর। আমি হা করতেই চোখ খুললাম। অন্ধকার ঘর, পাশেই কুপিটা জ্বলছে, কোথাও কেউ নেই। হ্যাঁ, চারপাশ ভালো করে দেখলাম, না কেউ নেই। ঝুপড়ি থেকে বাইরে বেরিয়ে আসলাম, না আসলেই কেউ নেই। তাহলে সেটা কি স্বপ্ন ছিল? আমার চোখে আবার পানি চলে আসলো। বিছানায় বসে শব্দহীন কান্না জুড়ে দিলাম। মায়ের শোয়ার জায়গাটা বারবার দেখতে লাগলাম। নেই, মা নেই, মা থাকতেও নেই। হয়তো আর কখনো কাছে পাবো না তাকে। আমাকে কাছে টেনে বলবে না, আয় বাপ, তোর মাথায় হাত বুলাই দে, তুই ঘুমা। এই ঝুপড়িটা কত ছোট, তাও কেন জানি কত বড় মনে হচ্ছে। যেখানে যা রাখছিল সেখানে সেটা এখনো সাজানো আছে। কোনো কিছু ওলটপালট করিনি। মাকে খুব বলতে ইচ্ছে করছে, মা, আমি তোমাকে ভালোবাসি। সকাল থেকে মাকে দেখার জন্য মনটা খুঁতখুত করছিল। রাতে মাকে স্বপ্নেও দেখেছিলাম। মা ছাড়া আমি কতটা অসহায় সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। শুধু আমি না, যাদের মা নেই তাদের ক্ষেত্রেও হয়তো কথাটা প্রযোজ্য। মানুষের মুখে মুখে একটা কথা অনেকবার শুনেছি, বাবা না থাকলে নাকি বাবার অভাব মা কিছুটা হলেও পূরণ করতে পারে, কিন্তু মা না থাকলে বাবা সে অভাবটা নাকি পূরণ করতে পারে না। বাবা মা না থাকলে তার বট গাছটাই থাকে না, বট গাছ না থাকলে ছায়া পাবো কোথায়? আমি যে ঝুপড়িতে থাকি সেখান থেকে অল্প কিছু দূরে মা থাকে। দুদিন হয়ে যাওয়ার পরও যখন মা আমাকে দেখতে আসলো না, তখন তার প্রতি আমার অভিমান হলো, প্রচণ্ড অভিমান। মনে মনে রাগ হলো, দুদিনের মা আমাকে ভুলে গেল কিভাবে? 12 বছরের ছেলেটাকে এত তাড়াতাড়ি ভুলে গেল একটা উটকো লোকের জন্য। উটকো বলছি কেন, উনি তো আমার মায়ের স্বামী এখন, আইনগত স্বামী। তার উপর মায়া ভালোবাসা থাকাটাই স্বাভাবিক। হয়তো তার কাছে বেশি ভালোবাসা পেয়ে আমাকে ভুলে গেছে। তবুও মা থাকো, ভালো ভালো থাকুক। আমি না হয় একটু কষ্টই পেলাম, তাতে কি? তবে আমি আশাবাদী, একটা সময় আমি সুখের মুখ দেখব। আল্লাহ নিশ্চয়ই আমাকে নিরাশ করবে না। একটা মানুষ হয়তো সারাটা জীবন কষ্টে থাকে না, একটা সময় অন্তত সুখ পায়। সে আশায় আমাকে পথ চলতে হবে, অনেকটা পথ। নিজেকে অনেক বুঝিয়ে মায়ের সাথে দেখা করতে গেলাম, সাথে মালা। আমি কোথাও গেলে মালাকে সাথে নেই। ওর যেমন এই পৃথিবীতে আমি ছাড়া কেউ নেই, ঠিক তেমনি আমার মা থাকতেও নেই। তোর কি মনে হয় মালা, মা ওইখানে অনেক সুখে থাকবে? জানি না রে, তাই ওই মানুষটার আমার ঠিক সুবিধার মনে হয় না আমারও রে। আল্লাহ কি করে দেখি। আমার মাকে যদি হারামজাদাটা কষ্ট দেয় তাহলে খুন করবো। সে এমন কথা কইস না, বাবুল চাচার বাড়িটা আমি ঠিক চিনি না। মানুষের কাছে জিজ্ঞেস করে শেষে খুঁজে পেলাম। আমাকে দেখে বেশ কয়েকজন টিটকারিও করলো। তাতে আমার কি? আমি সেদিকে কোনো ভ্রুক্ষেপ করিনি। আমি শুধু আমার মাকে দেখতে এসেছি। বাড়িতে ঢুকেই দেখলাম বেশ বড় বাড়ি। বাড়িতে ঢুকতেই দেখলাম বেশ বড় বাড়ি, অনেক কয়টা ঘর, অন্তত আমার ঝুপড়ির থেকে অনেকটাই বড় সড়ো। বেশ গোছানো বাড়িটা। আমি বাড়িতে ঢুকে চারদিকটা ভালো করে দেখছি। এমন সময় দেখি বাবুল চাচা মোটর বাইক নিয়ে বের হচ্ছে। আমাকে দেখে বলল, কি রে আপন, হঠাৎ এর সময়? ওনার এ কথা শুনে আমার ভালো লাগলো না। কি বলে লোকটা, প্রথম বাড়িতে আসলাম তাতে এই প্রশ্ন। আমি বললাম মাকে দেখতে আসছি। ও, আমার কথা শুনে বাবুল চাচা জোরে জোরে ডাকলো, জমিলা, ও জমিলা। ছোট্ট একটা ঘর থেকে উত্তর আসলো, কি, তোমার পোলা আইছে? ঘরটা থেকে ধোঁয়া উঠছিল, দেখে মনে হচ্ছে রান্নাঘর ওটা। বাবু চাচা বাইকে করে কোথায় যেন চলে গেল। মা আমাকে দেখে দৌড়ে আসলো, আমাকে জড়িয়ে ধরে সারা মুখটা চুমুতে ভরিয়ে দিল। আমার চোখে পানি আসলো, কিন্তু পানি ফেলতে পারছিলাম না, যদি মা ও কেঁদে দেয় সেজন্য। মা আমাকে বলল, কেমন আছিস বাপ? আমি হাসার চেষ্টা করে বললাম, ভালো আছি মা, তুই কেমন আছোস? মা ও আনমনে উত্তর দিল, তোকে ছাড়া কেমনে ভালো থাকি বাপ? তাহলে 2 দিন পার হইয়া গেল, তুই ঝুপড়িতে গেলি না কেন? আমার আমার কথা শুনে মায়ের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আমি মায়ের মুখটা ফ্যাকাশে হওয়ার অর্থটা বুঝিনি। মা মালাকে বলল, তুই কেমন আছিস মালা? মালা হাসি মুখে বলল, ভালো আছি চাচি। মা আমাদেরকে নিয়ে ঘরের ভেতর গেল। ঘরটা বেশ পরিপাটি, বেশ সাজানো গোছানো। বিছানায় এখনো ফুলের সজ্জা, চারদিকটা সুন্দর করে সাজানো হয়েছে, ঠিক যেমন বাসরঘর সাজানো হয়। মায়ের বেশভূষা দেখেও বেশ ভালো লাগলো। সুন্দর একটা শাড়ি পরেছে, হাতে চুড়ি, গলায় মালা, কানে দুল। দেখেই বা বাহিকর দিক দিয়ে বোঝা যাচ্ছে মা বেশ ভালোই আছে এখানে। মাকে এমন দেখে মনটা খুশিতে ভরে উঠল, কিন্তু মায়ের মুখটা ভার। মা আমাকে না বললেও আমি ঠিক বুঝতে পারছি, কিন্তু মাকে কোনোভাবে এটা জিজ্ঞাসা করতে পারছি না। মা আমাকে বলল, সকালে কি খাইছিস বাপ?
পরোটা খাইছি মা। তুই কি খাইছিস? আমার কথায় মা মেকি হাসলো। এ হাসির আড়ালে যে বিষণ্ণতা লুকিয়ে আছে আমি সেটা ঠিক ধরতে পেরেছি। মা বলল, তোর নতুন আব্বু পায়েস খাইতে চাইছিল, সেটাই আমিও খাইছি। নতুন আব্বু কথাটা শুনে আমার মেজাজটা একটু খারাপ হয়ে গেল। রাগও হলো। আমার আব্বু একজনই, আমার জন্মদাতা। না মা, নতুন আব্বু কইস না, আমার ভালো লাগে না। আমি তার চাচা বলেই ডাকমু। আমার কথা শুনে মা কিছু বলল না। ঘরে বসিয়ে রেখে কোথায় যেন চলে গেল। একটুকু পর বাটিতে পায়েস নিয়ে এসে বলল, আয় তোদের খাইয়ে দিই। পায়েস! এক সময় কত নাম শুনেছি আর দেখেছি, কিন্তু কখনো খাওয়া হয়নি। খাওয়া হবেই বা কী করে? যার ঘরে নুন আনতে পান্তা ফুরোয় তার ঘরে পায়েস রান্না করা বিলাসিতা। তবে মা পায়েস রান্না করা কোথা থেকে শিখেছে আমার সে সম্পর্কে কোনো ধারণা নাই। মায়ের অতীত আমার অজানা। কখনো তাকে তার আব্বা মা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়নি। মা আমাদের পায়েস খাইয়ে দিচ্ছে আর বলছে, দুপুরে ভাত খাইয়া যাস বাপ। আচ্ছা মা, এত বড় বাড়ি তার কেউ থাকে না? মা হাসে, বলে, না বাপ, আমি একলাই থাকি। তুইও চইলা আয়, এক লগে থাকু। না মা, আমার বাপের ঝুপড়ি ছাইরা কোথাও যাবো না। তোরে ছাড়া যে আমি থাকবার পারি না। প্রতিদিন তোরে দেখা যাবো মা। পানি ঢালো। মা পানি দিল। পানি খেয়ে বললাম, আমার কাছে গেলি না কেন? নতুন বাড়িতে অনেক কাজ বাপ, তুই আজ না আসলে কালই যাইতাম। ও, তোরা থাক, আমি তরকারি দেখি। আচ্ছা মা। মা চলে গেল। আমি আর মালা বসে আছি। মালা সারা ঘরটা ঘুরে ঘুরে দেখছিল মায়ের সাজগোজের অনেক জিনিস। আপন দেখ দেখ কত সুন্দর মালা। বেশি টাকা কামাইলে তরেও কিনে দিব। সত্যি কইতেছস? সত্যি। দুপুরে খাওয়া দাওয়ার পর মালা সহ স্টেশনে আসলাম। আসার সময় মায়ের চোখে স্পষ্ট পানি দেখেছি। আমি জানি না আমাকে ছাড়া আমি জানি মা আমাকে ছাড়া ভালো নেই। আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, কাল পরশু আসিস বাপ। আচ্ছা মা, মালাকে সাথে নিয়ে আসিস। আচ্ছা মা। স্টেশনে এসে মালাকে জিজ্ঞেস করলাম, মা কি সত্যি ভালো আছে রে? আমার তো মনে আমার তো ভালোই মনে হইল। আমার জন্য মনে হয় ভালো নাই। আমার কথা মা খুব ভাবে। হ্যাঁ রে, ঠিক হয়ে যাইব। ট্রেন আইতাছে, চল যাই। আমরা দুজন দৌড়ে গেলাম। মালা এদিকে দৌড় দিল, আমি আর একদিকে। দুজনেই একদিকে গেলে সুটকেস নেওয়ার চাহিদা কমবে। দুজন দুদিকে গেলে অন্তত একটা করে হলেও কাজ পাবো। এক সাহেব আমাকে দেখে ডাক দিলেন। আমি দৌড়ে গেলাম। স্যার, কিছু ধরতে হইব? হ্যাঁ। লোকটার ভাবসাব দেখে মনে হচ্ছে সবে বড় লোক হয়েছে, সেজন্য আলাদা একটা ভাব নিচ্ছে। কথাবার্তাও সুবিধার না। আমি ওদিকে অত খেয়াল না করে সুটকেস দুটো মাথায় তুলে ওনার পেছনে পেছনে হাঁটতে লাগলাম। লোকটার সাথে কেউ ছিল না। ফোনে কার সাথে যেন কথা বলছিল। কথার ধরন দেখে আমার বেশ হাসিও পাচ্ছিল। ওপরে ফিটপাট আর ভিতরে সতর্কাট। আমি সুটকেস নামিয়ে বললাম, স্যার 30 টাকা দেন। লোকটা 30 টাকার কথা শুনে যেন আকাশ থেকে পড়লো। 10 টাকার নোট একটা হাতে দিয়ে বলল, যা ভাগ। আমার মেজাজ গরম হয়ে গেল। বললাম, ভাগ মানে এটা কি? আপনার ব্যাগের অনেক ওজন, তার ওপর দুটো ব্যাগ, 10 টাকায় হইব না, 30 টাকা দেন। এইটাই বেশি দিছি, চল যা এখান থেকে। না স্যার, 10 টাকা নিব না, 30 টাকায় লাগবে। না হলে এটাও ফেরত নেন। জানোয়ারের বাচ্চা, যা ভাগ। সাহেব বাপ মা তুলে গালাগাল দিবেন না কিন্তু। কি করবি রে? কথাটা বলে লোকটা আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। আমার রাগ চরম সীমায় পৌঁছালো। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে হাতের কাছে ইটের টুকরো দিয়ে সোজা মাথা বরাবর ছুঁড়ে মারলাম। টুকরোটা সোজা ওনার কপালে লাগলো। সাথে সাথে ও মা বলে চেঁচিয়ে উঠলো। আমি স্পর্শ দেখলাম রক্ত ঝরছে। মনে মনে রাগের মাত্রাটা মনে হয় একটু কমেছে। মাটি থেকে উঠে দৌড়ে পালালাম। মালা আমাকে দেখে বলল, দৌড়াইতেছস কেন? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, একটা ব্যাটার মাথা বাটাই দিছি, চল পালা আমার লগে। মালা আমার কথা শুনে আমার সাথে দৌড় দিল। লোকটার মাথা ফাটিয়ে দৌড়ে অনেক দূরে চলে আসছি। হাঁপাতে হাঁপাতে রেল লাইনের ওপর বসে পড়লাম। আমার সাথে মালাও হাঁপাতে লাগলো। আমি ঢোক গিলে বললাম, মনের জ্বালা মিটছে। সোহারদের এমনি টাইট না দিলে শিক্ষা হইব না। ঠিক কইছস। তাই যদি পুলিশের কাছে নালিশ করে, করুক, আমিও কমু। আমারে লাথি দিছে, ধাক্কা মারছে। 2-3 ঘন্টা স্টেশনের দিকে ফিরাও তাকাবি না। চল ঝুপড়িতে যাই। হ্যাঁ চল। দুজন মিলে ঝুপড়িতে চলে আসলাম। এদিকে আস্তে আস্তে সন্ধ্যা নামতে শুরু করছে। মায়ের কাছে খেয়ে এসেছি সেই দুপুরবেলা। এখন পেটে অনেক খিদা। মালাকে বললাম, খিদা লাগছে। আমার দিকে তাকিয়ে বলে, তা তো লাগছেই, চল খিচুড়ি পাকাই। তুই খিচুড়ি পাকাতে জানিস? তুই শুধু চালটা জ্বালা, আমি চাল আর ডাল নিয়ে আসি। ঠিক আছে।
আমি আমি মুদির দোকানে ডাল আর চাল নিতে গেলাম। পকেটে 40 টাকা। খিচুড়ি খেলে এখনই শেষ। যেহেতু মালাকে খিচুড়ির কথা বলছি, সেহেতু চাল ডাল নিতেই হবে। খলিল চাচার কাছ থেকে ডাল আর চাল চাইলাম। চাচা বললেন, চাল আর ডাল কি করবি রে? তোর মা আসছে নাকি? না চাচা, রাইতে খিচুড়ি পাকামো। তোর মা আসে না দেখতে? না চাচা, আসে নাই। আমি গেছিলাম দেখতে। তুই গেছিলি? হ্যাঁ চাচা, মন যে মানে না, মা ছাড়া কেমনে থাকি বলো? তা ঠিক। তা ভালোই আছে তোর মা? দেখে তো ভালোই মনে হইল। ভালো থাকলেই ভালো। চাচা একটা দীর্ঘ শ্বাস ফেললেন। আমি চাল ডাল আর বাকিতে কিছু সবজি নিয়ে ঝুপুরে আসলাম। মালা ততক্ষণে চুলায় আগুন ধরানোর কাজ জোর কদমে এগিয়ে যাচ্ছে। প্রচুর ধোঁয়া উঠছে, কিন্তু আগুন জ্বলছে না। মালা কখনো রাঁধে না। চুলো ধরানোটাই তার কাছে ঢের বেশি মনে হয়েছে। ফু দিতে দিতে করুণ অবস্থা। আমি হেসে বললাম, হয়েছে, তোকে আর চুলা জ্বালাতে হবে না। তুই এগুলো ধুয়ে আন। আচ্ছা। আমি চুলা ধরাতে লাগলাম। মালা চাল ডাল ধুতে শুরু করলো। ধোয়া শেষ হলে মালা বলল, তুই কি সত্যি খিচুড়ি রান্না করতে জানোস? আরে না, কোনোদিন করি নাই, আজ করতাছি। মাকে রান্না করতে দেখছি না, সেরকম করি, চেষ্টা করি। মা তো আর আমাকে লাগে থাকবো না, এখন নিজেকে সব শেখা লাগবো না? তা ঠিক। মালা আমার কথায় তাল মিলালো। আমি আবার বললাম, শুনছি খিচুড়িতে নাকি খাটনি কম, সব ধুয়ে চুলায় চড়াইলেই হয়, সেজন্যে। ও, খিচুড়ি চুলায়। এদিকে ফু দিতে দিতে আমারও অবস্থা বেশ খারাপ, কাশতেও লাগলাম। তারপরও চেষ্টা থামালাম না। এক সময় খুব জোরে আগুন জ্বলে উঠল। মালা খুশি হয়ে তালি দিয়ে বলল, ইয়ে, জ্বলেছে। অনেক সাধনার পর রান্না শেষ। কিছু চাল হয়তো ফোটেনি, খুব বেশি সুগন্ধ না হলেও যা হয়েছে মন্দ হয়নি। প্লেটে করে দুজনে নিয়ে বসলাম। মুখে প্রথম গ্রাস নিয়েই চাবাতে চাবাতে বললাম, খারাপ হয় নির্মলা, খেয়ে নে। আচ্ছা। তো এই কিছু চাল পুরা ফুটে নাই। সমস্যা নাই, সমস্যা কই, পেটের ভিতর গিয়ে ফুটবো। বলেই মালা হো হো করে হাসতে লাগলো। আমিও তার সাথে যোগ দিলাম। প্রথমবার রান্না করলাম, সে হিসেবে অনেক ভালো হয়েছে। ঠিক কইছিস। শোন, একটু রাইখা দে, কাল সকালে খাইয়া ভাঙড়ি কুড়াইতে বাইর হবো। আচ্ছা। পেট ভরে খেয়ে একটা ঢেকুর তুললাম। মালাকে পেটটা দেখে বললাম, দেখ কতগুলো খাইছি। আমিও। মালার এই কথা শুনে দুজনে হাসতে লাগলাম। মালার হাসি আমার খুব ভালো লাগে। ওর খুশি দেখলে মনটা ভালো হয় আমার। এখন তো আর মা নাই। মালাকে নিয়ে যতটুকু পথ চলা যায় ততটুকু চলতে হবে। দুজনেই আমরা এতিম। দিন যাচ্ছিল, মন্দ না, আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছিল। মাঝে মাঝে খিচুড়ি রান্না করে খেতাম দুজনে। কখনো সস্তার কোনো হোটেলে ভাত খেতাম। সপ্তাহে 2-3 দিন মায়ের কাছ থেকে ঘুরে আসতাম। এই তো জীবন। সেদিন হঠাৎ আমার মনটা খারাপ ছিল। মায়ের কাছে যেতে মন চাচ্ছিল। বিকালবেলা চলে গেলাম মায়ের কাছে। মা তখন আঙিনায় চাল বাছে। আমাকে দেখে খুশি হলো। কিরে বাপ, এ সময়? হ্যাঁ মা, তোকে দেখতে মন চাচ্ছিল, তাই। আমার কাছে এসে আমার কাছে বসিয়ে আমাকে কাছে বসিয়ে আদর করে বলল, আমাকে খুব ভালোবাসিস না? খুব। কখনো যদি আমার বিষয়ে খারাপ কিছু শুনিস, তাহলে বিশ্বাস করিস না বাপ। মায়ের আগে জিজ্ঞাসা করবি কেমন? আচ্ছা মা। মা আগে থেকে সুন্দরী হয়েছে, সবসময় সেজে গুজে থাকে। আমার বেশ ভালোই লাগে। আমি সবসময় মাকে এমনই দেখতে চেয়েছিলাম, কখনো যেন তার মুখটা অন্ধকারে ঢেকে না যায়। আচ্ছা মা, তুই কি সত্যি ভালো আছস? মা হাসে আর চাল বাসে। আমি জানি মা হয়তো কোনো কারণে সুখী নেই। কী কারণে, সে কী কারণ সেটা আমার আজও অজানা। মাকে কয়েকবার জিজ্ঞাসা করার পরেও সেটা নিয়ে কখনো মুখ খুলেনি। আমি চেষ্টা করতেছিলাম, কিন্তু বলেনি। হয়তো আমাকে বলার মতো না, তাই বলেনি। মা বলে, ভালো আছিস বাপ? কিন্তু এমন সময় মোটর বাইকের শব্দ। বাবুল চাচা। মায়ের হাসিটা নিমিষে উবে গেল। চাচা আমাকে দেখে বিদঘুটে এক হাসি দিয়ে বলল, কি খবর, সব ভালো তো? আমি মাথা নাড়িয়ে বললাম, সব ভালো। আজ অসময়ে, না মানে বলতাছি আসলে তো দুপুরে আসিস। হ্যাঁ, আজ বিকেলে, তাই। মারে দেখতে মন চাইলো, তাই। ও, জমিলা ওরে নাস্তা দাও, আর আমাকে 1 গ্লাস পানি দাও। আচ্ছা, ঘরে যান, আমি আনতাছি। এ কথা বলে মা আমাকে বারান্দায় টুলে বসিয়ে চালের পাতিল নিয়ে রান্নাঘরে গেল। রান্নাঘর থেকে গ্লাসে করে পানি নিয়ে ঘরের দিকে গেল। যাওয়ার সময় আমাকে বলল, একটু দাঁড়া বাপ, ওনারে পানি দিয়ে আসতেছি। আচ্ছা মা। মা ঘরে গেল। আমি বাইরে বসে আছি। ওই লোকটার আসল মতলব আমি এখনো ধরতে পারিনি। মায়ের বিয়ের 5 মাস হয়ে গেল, তাও যখন আসে তখন আমাকে দেখলে হাসে, খুব বেশি কথা বলে না। আগে যেমন লজেন্স দিয়ে বাইরে পাঠিয়ে দিত, এখন সেটা দেয় না। একদিন আমি মানা করার পর আর সেটা কখনো দেয়নি।
ঘর থেকে মা আর বাবুল চাচার কথার অস্পষ্ট শব্দ আসছে। আমি প্রথমে না শোনার ভান করেও পরে একটু এগিয়ে গেলাম। তাতে যা শুনলাম, চাচা বলছে, এখন আসছে কেন আপন? ছোট মানুষ, দেখতে মন চাইছে তাই আসছে। দুপুরবেলা আসতে পারে না? তোমার বলারে কও বিকালে যেন না আসে কোনোদিন। আসলে দুপুরে আসে যেন। আপনাকে কিছু কইেন না, আপনকে কিছু কইেন না, আমি ওরে বোঝাই কমু। আচ্ছা, এখন তারে যত তাড়াতাড়ি পারিস বিদায় কর, লোক চইলে আসবো। আপনি একটু না হয় পরে আসতে বলেন, ততক্ষণ খাওয়াই বিদায় করব। আমার কথায় অবাধ্য হোস আমার কথায় অবাধ্য হোস না জমিলা, না হলে তোর পোলারে আর কইতে হইব না। মা ঘর থেকে বের হচ্ছিল, আমি টুলে গিয়ে বসে পড়লাম। আমাকে দেখে মা হাসলো। ওদের কথাবার্তার কিছুটা আমি এখনো বুঝিনি। কে আসবে, কোন লোক? আমি থাকলে দোষ কি? নাকি টোকাই বলে তাদের মাথা কাটা যাবে সেজন্য? মা আমাকে ভাত দিয়ে বলল, হ্যাঁ রে, মালাকে আনলি না? ওরে আজ ডাকি নাই কেন? এমনি খেয়ে নে, সন্ধ্যা হচ্ছে, তাড়াতাড়ি ঝুপড়িতে যা, কুপি জ্বালাও গিয়ে, না হলে দেরি হবে। আমি জানি মা আমাকে তাড়াতাড়ি পাঠানোর জন্য এমন করতেছে। আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম। আমি বুঝতে পারছি বাবুল মিয়া বারবার আমার দিকে দেখছে। আমি খেয়ে বললাম, মা আসি তাহলে। আচ্ছা বাবুল মিয়া দরজা থেকে বলল, আপন আসিস আবার। আমি কোনো জবাব দিলাম না, চুপচাপ হাঁটতে লাগলাম। পেছনে ফিরে দেখি মা আমার আনমনে আমার দিকে তাকিয়ে আছে। শুরুতে মা আমাকে নিজের কাছে রাখতে চাইলেও এখন এই বিষয়ে তেমন কিছু বলে না। হয়তো আমাকে ছাড়া থাকতে অভ্যাস হয়ে গেছে। হবেই তো, কত বড় বাড়ি। এই জন্য বাবুল চাচা বাহ পাওয়ার যোগ্য। কিন্তু আমার মাকে কেড়ে নেওয়ার জন্য আমি তাকে বাহ দেই না। রাতে বিছানায় শুয়ে এটাই ভাবতে লাগলাম যে বিকালে ওখানে গেলে কি সমস্যা? আমাকে ঝুপড়িতে পাঠানোর এত তাড়া কেন তাদের? কারা আসবে? কেন? কোন লোকজন? প্রশ্নগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। ফের পরে ভাবছি, হয়তো আত্মীয় হবে কোনো, যার কারণে এমনটা বলছে। শুধু একটা সহজ বিষয়কে জটিল করে তুলেছি। মাকে আর আমার তেমন ঘৃণা লাগে না। ঘৃণা করে এবার লাভ কি? মা তো এখন আর অবৈধ সম্পর্ক করে না। অবৈধ সম্পর্কটা এখন বৈধ করে নিয়েছে। মায়ের প্রতি আমার আর কোনো রাগও নেই। মা চলে যাওয়ার পর আমি প্রতিদিন নিজেকে জানছি, শিখছি। যে কাজগুলো কখনো করতাম না সেগুলো করছি। নিজের প্রতি আস্থা কতটুকু সেটা বুঝতে পারছি। এখন আমি মাকে দুনিয়ার সেরা মা মনে করি। ফাঁকা জায়গা পেলে চিৎকার করে বলে উঠি, আমি তোমাকে ভালোবাসি মা। কিন্তু আমার ভালোবাসার কতটুকু মা জানতে পারে না। কখনো তো তাকে বলা হয়নি যে আমি তাকে কতটা ভালোবাসি। আর তার শরীরকে ঘৃণা লাগে না। মাকে দেখতে এসেছি। মালার শরীর ভালো নেই, তাই সে আজ আসেনি। সপ্তাহে 2-3 দিন চলে আসি। ওদের যেন কোনো সমস্যা না হয় সেজন্য দুপুরে আসি, কিছুক্ষণ থেকে আবার চলে যাই। মা আমাকে দেখলে খুশি হয়, মনে মনে শান্তি পায়। হাজার হোক আমি তার পেটের সন্তান। আজকেও মা আমাকে দেখে খুশি হলো। আমাকে তার কাছে বসিয়ে বলল, কিরে বাপ, মালা আসলো না যে? না মা, জ্বর আসছে মনে হয়, ওষুধ দিয়ে আসছি, ঘুমায়। ও, তুই বস, আমি তোর জন্য সেমাই রাঁধি। আচ্ছা মা। আকাশে অনেক মেঘ। কয়েকদিন ধরে থেমে বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকে রোদ ছিল। ভাবলাম হয়তো আজ ঝরবে না, কিন্তু আকাশে যেমন মেঘ, তাতে মনে হলো খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে। আমি মাকে ডাকি, মা তাড়াতাড়ি দে, বৃষ্টি নামবে মনে হয়। রান্নাঘর থেকে শব্দ শুনে যায়। আর একটু সবর কর বাপ, হয়ে গেছে প্রায়। আমি বসেই আছি। বাবুল চাচা ঘরে নেই। দুপুরে অবশ্য আমি তাকে পাই না। বেশিরভাগ সময় বিকেলে বাড়ি ফেরে। কি জানি কোন রাজ্যের কাজ করে সে। মা বাটিতে করে সেমাই নিয়ে এসে বলে, নিয়ে বাপ খা। আমি হাসি মুখে তুলি আর বলি, দারুণ হয়েছে মা, একটু দিবি মালার জন্যে? মা হেসে বলে, মালাকে তুই খুব ভালোবাসিস না বাপ? আমি লজ্জা পাই। পাওয়ারই তো কথা, এত ছোট বয়সে ভালোবাসার কথা শুনলে এমনই লাগে। মা আবার বলল, ওর কেউ নাই বাপ, ওকে ছাড়িস না কখনো। আচ্ছা মা, তুই খা, আমি বাটিতে ওর জন্য দিয়ে দিব। বলতে বলতে বৃষ্টি মহাশয়ে নেমে আসলো খুব জোরে। আমি হেসে বললাম, দেখছিস মা, খাওয়া শেষ না হতে হতে বৃষ্টি শুরু হলো। তুই খা বাপ, থেমে যাবে। খাওয়া শেষে অনেকক্ষণ চলে গেল, কিন্তু বৃষ্টি থামার নামগন্ধ নাই। মা আমাকে বলল, তুই না হয় একটু ঘুমিয়ে নে বাপ, বৃষ্টি থামলে তোকে জাগিয়ে দেব। আচ্ছা। মা আমাকে নিয়ে একটা ঘরে গেল। ঘরটাতে একটা খাট ছাড়াও চেয়ার, টেবিল, শোকেস আর আলনা আছে। বিছানাটা বেশ নরম। মা বলল, একটু ঘুমিয়ে নে বাপ, আমায় ঘুম পাড়িয়ে দিবি মা? মা আমাকে জড়িয়ে ধরে বলল, এখন বুঝি ঘেন্না লাগে না?
মায়ের কথায় আমি লজ্জা পেলাম। মাথা নিচু করে থাকলাম। মা আমাকে নিয়ে বিছানায় উঠলো। আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, মানুষের জীবনটা বড় অদ্ভুত বাপ। কাউকে সহজে চেনা যায় না। আমি যাকে ভালো ভাবি আসলে সে খারাপ, আর যাকে খারাপ ভাবি সে হয়তো ভালো। আমি মায়ের কথায় সায় দেই আর চোখ বন্ধ করে থাকি। মা গুনগুন করে গান গাইতে থাকে। মাকে বেশ আনমনা মনে হয়। আমি ঘুমানোর চেষ্টা করি, ঘুম আসে না। বাইরে এখনো বৃষ্টি থামছেই না। অনেকটা সময় চলে যাওয়ার পর বাইরে থেকে ডাক আসে, জমিলা, জমিলা। মা ধরাত করে বিছানা থেকে উঠে। আমি ঘুমানোর ভান করে থাকি। মা বিছানা থেকে নেমে ঘর থেকে বের হয়ে বলে, আইসেন, ওই ঘরে কি করিস? মা দ্রুত তার দিকে এগিয়ে যায়। আমি বিছানা থেকে দরকার উঠে দরকার ফাঁক দিয়ে দরজার ফাঁক দিয়ে দেখতে থাকি। আপন আইছে। তারপর বৃষ্টি আর থামছেই না। আমি আসি এ কথা শুনে বাবুল চাচা যেন রেগে গেল। রেগে গিয়ে বলল, ভালো হয়েছে, এখন যদি লোকজন চইলে আসে তাহলে কি হইব? দুইজন আসার কথা। মায়ের মুখটা কালো হয়ে গেল। বাবুল চাচার এ কথা শুনে আমার মাথাটা চক্কর দিল। প্রতিদিন এ বাড়িতে লোকজন কেন আসে? আমি আমি থাকলে এবার কি সমস্যা? হঠাৎ মায়ের কণ্ঠ শুনতে পেলাম, আপন ঘুমায় গেছে আর শব্দ যাইব না ওই ঘরে। ঘরটাও তো দূরে। তুই যা পারিস কর, আমার মানহানি করিস না। এখন তোয়ালা দে, গা মুছবো। মা ঘরে গিয়ে তোয়ালা এনে দিল। গা মুছে চেয়ারে বসে আরাম করে সিগারেট ধরালো। মা পাশে বসে, দেখ তো আপন জেগে আছে না ঘুমাই গেছে? দেখতেছি। মা এখন এদিকে আসছে। আমি দরজায় দাঁড়িয়ে এতক্ষণ সব দেখলাম আর শুনছিলাম। মায়ের আশা দেখে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। যেভাবে আগে ছিলাম। মা আর আমার পাশে এসে বসলো। তারপর একটা কপালে কপালে একটা চুমু খেয়ে আবার চলে গেল। আমি বুঝলাম এর চুমুতে মায়ের ভালোবাসা নিহিত, যেটা শুধু আমার জন্যই বরাদ্দ। এর ভাগিদার আর কেউ নেই। মা চলে যাওয়ার পর আমি আবার দরজার আড়ালে গেলাম। মা আর বাবুল চাচা কথা বলছে। পোলাটা রাতে কিছু খাইলো না যে, আগে লোকজন চইলা যাক তারপর একলগে খামো। ওর বেশি খিদা লাগবো তো। জমিলা, বেশি কথা কইস না, চুপ থাক, আগে কাজ, তারপর খাওয়া দাওয়ার কথা। এখন যা, একটু সেজে নে, পার্টি আইসা করবো। আজ 2 জন আসবো মনে হয়, বিদেশি পার্টি। ভালো করে খুশি করিস। আমার মনটা রাখ। অনেক সম্মানই দিছে কিন্তু। মায়ের মুখটা আবার নিমিষে কালো হয়ে গেল। বারান্দা থেকে উঠে ঘরের ভিতর গেল। কিছুক্ষণ পর বৃষ্টিতে মধ্যেই গাড়িতে করে 2 জন লোক নামলো। আমার বুকটা দুরু দুরু কাঁপছে। কি হচ্ছে এসব? এরা কারা? লোক দুটো বাবুল চাচার সাথে হ্যান্ডশেক করে তোয়ালা দিয়ে গা মুছে নিয়ে বলল, কোন ঘরে? বাবুল চাচা বিদ ঘুটে হাসি দিয়ে বলল, ওই ঘরে আছে, কে যাবে নাকি? তাদের একজন ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিল। বাকিজন বাবুল চাচার সাথে বসে সিগারেট ধরাতে ব্যস্ত হয়ে পড়ল। সিগারেট ধরাতে ধরাতে বলল, মজাটা সব শেষ করিস না। এই কথা বলেই হাসতে লাগলো। এ দৃশ্য দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার বুকটা কেঁপে উঠল। আমি বুঝতে পারছি আসলে এ বাড়িতে কি হচ্ছে। আমি ধপাস করে বসে পড়লাম। আমার চোখ দিয়ে পানি ঝরছে। কতক্ষণ বসেছিলাম আমার মনে নেই। যখন উঠলাম তখন লোক দুটো চলে গেছে। আমার ভেতরে প্রচণ্ড রাগ হলো। রাগে ফোঁপাতে লাগলাম। বৃষ্টিতে ভিজে ওদের ঘরের দিকে গেলাম। মা আর বাবুল চাচা বলাবলি করছে, ছেলেটাকে ডেকে আনেন, খিদা পাইছে খুব। বাবুল চাচা মাকে কাছে টেনে বলল, ওদের শরীরের খিদা মেটালি আমার মেটাবি না? এই কথা বলে জোরাজোরি শুরু করল। আমি ঘরে ঢুকলাম। আমাকে দেখে ওরা দাঁড়িয়ে গেল। আমি দৌড়ে গিয়ে বাবুল চাচার গলাটা টিপে ধরার ব্যর্থ চেষ্টা করলাম। দুজনে ধস্তাধস্তি শুরু হলো। আমি শুধু একটা কথাই বলেছিলাম, কুত্তা, তুই আমার মাকে ব্যবসায় নামাইছিস? হারামির বাচ্চা, তোকে শেষ করে ফেলবো। এদিকে আমাদেরকে ছাড়ানোর জন্য মা খুব চেষ্টা করছে। যখন দেখলো আমি খুব আক্রমণাত্মক হয়ে যাচ্ছি তখন মা কান্না করতে লাগলো। বাবুল চাচা আমাকে মাটি ফেলে গলাটা টিপে ধরে বলল, পথের কাটা তুই, তুই গেলে শান্তিতে ব্যবসা করতে পারবো। এ বাড়িতে আজ তুই শেষ। আমি ছটফট করতে লাগলাম। মনে হয় আজকেই আমার দিন শেষ। চোখ বন্ধ হয়ে আসছিল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম। হঠাৎ দেখি বাবুল চাচা উহ বলে উঠল। ধর ধর করে রক্তের ফোঁটা আমার গায়ে পড়তে লাগলো। আমার গলা থেকে তার শক্ত হাত নরম হতে লাগলো। আমার চোখ বড় বড় হয়ে গেল। নিমিষে বাবুল চাচার মাথাটা আলাদা হয়ে গেল। আমি সামনে তাকালাম। মা দাঁড়িয়ে আছে, প্রচণ্ড হাঁপাচ্ছে। হাত একটা ধারালো বটি। আমি দ্রুত উঠে মাকে জিজ্ঞেস করলাম, কি করলি এটা মা? মা একটা পলকও ফেলে না, চুপচাপ লাশটার দিকে তাকিয়ে আছে। চুলগুলো এলোমেলো হয়ে গেছে। আমি মাকে হাত দিয়ে নাড়িয়ে দিয়ে বললাম, মা এটা কি করলি তুই? মেরে ফেললি তো স্বামীকে। মা হু হু করে কেঁদে উঠল, ধপাস করে বসে পড়ল।
হাত থেকে বটিটা পড়ে গেল। একটু পর নিজে চুপ হয়ে বলল, আমার কাছে আমার পোলা আগে। যে মানুষটা ভালোবাসা দেবার নাম করে, ভালো রাখার নাম করে আমাকে অপবিত্র করছে, তার এই দুনিয়ায় বাইসে থাকার কোনো অধিকার নাই। তাই বলে মায়েরা ফেলবি মা? তুই কি ভাবছিস যে তোর মা এখানে খুব সুখে আছে? আমি মাথা নিচু করলাম। আমার সারা গা ঘেমে গেছে, গেঞ্জিটা ঘামে ভিজে গেছে, বাইরে বৃষ্টিও কমেছে। রাত কয়টা বাজে আমার জানা নেই, তবে মধ্যরাত্রি যে হবে সেটা আমি বুঝতে পারছি। না মা, বিয়ার 2 দিন পর্যন্ত ভালো আসিল মানুষটা, তারপর আমাকে জোর করে এই ব্যবসায় নামাইছে। এ কাজ না করলে তোকে আর মালাকে জানে খতম করবে সে হুমকি দিছে। আমি কি করবো বাপ তুই ক? আমার শরীরটা অপবিত্র হওয়ার আগে সবাই ভালো আছে, সুখে আছে। এর চাইতে আর কি চাওয়ার থাকবার পারে রে বাপ? তুই যে ভালো নাই মা, সেটা আমি জানি। যদি জানতাম এই লোকটা এত বেশি খারাপ আছিল, তাইলে তোরে নিয়ে ওই স্টেশনে সাইরা বহুদূর চলে যাইতাম। সব কিছু এত সহজ না বাপ। প্রথমে এই লোকটা ভালোবাসার কথা বইলা আমার একাকিত্বের সুযোগ লইয়া আমার মন জিতছে। তারপর আমার পবিত্র শরীরে হাত দিয়ে অপবিত্র বানাইছে। আমাকে ব্যবসায় নামানোর জন্য বিয়ের নাটক সাজাইছে। সবশেষে আমি হাইরা গেছি বাপ। এই দামি শাড়ি সাজগোজ সব অপবিত্র টাকায় কিনা। আমি মইরা গেছি বাপ, অনেক আগেই মরছি। এই যে আমার দেখতাছস, এটা আমার শুধু শরীরটা। আমি মায়ের কথায় কাঁদতে শুরু করলাম। এতগুলো কথার বিপরীতে আমার কি বলা উচিত আমি ভেবে পাচ্ছি না। তবুও মাকে জড়িয়ে ধরে বললাম, আল্লাহ আমাদের কি পরীক্ষা নিচ্ছে মা? মা আমার চোখের পানি মুছে দিয়ে বলল, প্রত্যেক দিন নতুন নতুন কাস্টমার আইছে, কোনো রাতে 4 জন। আমি ক্লান্ত হয়ে যাই। কুত্তাটার কাছে হাত জোর করি, আমার কথা শুনে না। কাস্টমারের চাহিদা পূরণ কইরাও চাহিদা পূরণ করা লাগে। সারা রাত অত্যাচার করে। আমি চুপ থাকি বাপ, নইলে ওই ধরে মায়েরা ফেলতো। মানুষটার অনেক দূর পর্যন্ত হাত। চল মা, আমরা পালাইয়া যাই। মা মেকি হাসলো। আমি তার দিকে তাকিয়ে থাকি। এই হাসার কারণ আজ আমি বুঝতে পারছি। হয়তো মা ভাবছে এখন আর কিছু বাকি নেই, সব শেষ, খেলা শেষ। চল মা, অনেক দূর চলে যাই। না বাপ, হয় না। কুত্তাটা কাগজে কলমে আমার স্বামী আসিল। পুলিশ আইব, জেরা করব, নইলে তরেও ধরবো বাপ। আমি সেটা ভয় করছি না মা। চল তুই। মা আমার হাতটা ছেড়ে দিল। আমি অবাক হয়ে তার দিকেই তাকাই। রক্তমাখা বটিটা তার হাত থেকে কেড়ে নিতে চাই। মা দেয় না। দে মা, বটিটা আমায় দে। তুই পালাইয়া যা, যা কনের আমি পুলিশটা কমো। মা হাসে এবার। মায়ের হাসি দেখে মনে হয় এই লোকটাকে মেরে সে খুশি হয়েছে, অনেক খুশি। যা বাপ, মালারে নিয়ে অনেক দূরে চলে যা, আমার কথা ভাবিস না। কিন্তু মা, তরে এখানে ফালাই আমি যাবো না, তুইও চল। না বাপ, আমার কথা শোন। বেশ্যা হইলে আমি তোর মা। কিন্তু মা, আর কোনো কথা কবি না, যা চইলা যা। ভোর হইতাছে, বাইরে বৃষ্টিও নাই। সকালে ট্রেন ধর, যা কইতাছি। আমি কাঁদছি, মাকে জড়িয়ে ধরলাম। কাঁদতে কাঁদতে বললাম, তোরে সাইড আমি কই যাম মা? আমারে তাড়াইয়া দিস না, আমিও তোর লগে জেলে যাবো। না বাপ, মালার কি হইব? আমি বের হয়ে তোরে খুঁজা নিব বাপ। দুনিয়াটা এত বড় নয়। আমি হাও মাও করে উঠলাম। মা আমার কপালে চুমু খেয়ে বলল, শুধু তোর মাকে এতটাও খারাপ ভাবিস না বাপ। আমিও ভালো একটা সংসারের স্বপ্ন দেখছিলাম, এই মানুষটা আমায় শেষ করে দিছে। তাই আজ ওরে আমি শেষ করলাম। এই মানুষটার মতো লোকের বাইজা থাকার কোনো অধিকার নাই। না মা, যা বাপ, তাড়াতাড়ি যা। একটু পর লোকজনের যাতায়াত শুরু হইব। আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। মাকে ছাড়তে আমার ইচ্ছা করছে না। আল্লাহ কঠিন বিপদে আমাকে ফেলছে। আমার জন্মদাত্রী, আমাকে সে বড় করছে। আমি চলে যাচ্ছি না দেখে মা আমাকে টেনে বাইরে নিয়ে আসলো। আসার সময় দেখলাম একটা কুত্তার মাথাহীন রক্তাক্ত দেহ মাটিতে পড়ে আছে। আমি ডাকতে লাগলাম, মা মা, আল্লাহর কসম লাগে বাপ, যা চইলা যা। আমি কাঁদতে লাগলাম, আমার বুকটা ছিঁড়ে যাচ্ছিল। বাবাকে হারানোর পর মাকেও হারালাম। আমি আস্তে আস্তে ঝুপড়ির দিকে পা বাড়ালাম, আর বারবার পেছনের দিকে তাকালাম। মা দরজা বন্ধ করে রেখেছে। রেল লাইনে অনেকক্ষণ বসে থাকলাম, কিছুই মাথায় ঢুকছে না। কি করব কিছুই বুঝতে পারছি না। কি থেকে কি হয়ে গেল। ট্রেন আসছে, এটা ভোরের ট্রেন, সবার আগে আসে। এই ট্রেন আসার কিছুক্ষণ পরই ফজরের আজান দেয়। আমি ট্রেন লাইন থেকে উঠে হাঁটতে লাগলাম। মন ভালো থাকলে স্টেশনে যেতাম। ফজরের দিকে সুটকেস উঠালে মোটা অঙ্কের টাকা পাওয়া যায়, সেটা আর বা করার কিছু নেই। বারবার শুধু কেটে যাওয়া রাতটার কথা ভাবছি। জীবনটা নিমিষে কিভাবে পাল্টে গেল। ঝুপড়িতে বসে আছি। কিছুক্ষণ পর মালা আসলো। আমাকে পাথরের মতো বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি রে, এইভাবে বসে আসোস কেন? আমি কিছু বলতে পারি না, নড়াচড়াও বন্ধ হয়ে গেছে। মালা আমাকে জোরে নামিয়ে দিয়ে বলল, কি রে? আমি বলে উঠলাম। তারপর মালার দিকে তাকিয়ে বললাম, মালা চল, দূরে কোথাও চইলা যাই। তুই বলছিলি না একবার অনেক দূরে চলে যাওয়ার কথা, যেখানে এমন সমাজের মানুষেরা থাকবে না,
কারো লাথিও খাওয়ার ভয় থাকবো না, গালি শোনা যাইব না। যাবি? মালা অবাক হয়, জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? কই যাবি? জানি না রে, ট্রেন যেখানে থামবে সেখানে নামবো, তারপর হাঁটা দেব। চাচি যাইব না? না, মা পরে যাইব। শোন, এখন যাবি? হ্যাঁ, এখনই যাব। আমি উঠলাম, মালার হাতটা ধরে স্টেশনে গেলাম। ট্রেন আসতে 10 মিনিট বাকি। মালা আমার পাশে বসে জিজ্ঞেস করে, কি হয়েছে রে আপন? কিছু না। মালা চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। আমি ট্রেন আসার দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর ট্রেন আসার শব্দ শুনতে পেলাম। আমার বুকটা কেঁপে উঠলো। ট্রেন থামতে একজন ডেকে উঠলো, এই ছোকরা, সুটকেসটা নে তো। আমি সেদিকে কর্ণপাত করলাম না, মালাকে নিয়ে ট্রেনে উঠলাম। কিছুক্ষণ পর ট্রেন তার আপন গতিতে চলতে লাগলো। জানি না কোথায় যাব, গন্তব্য অজানা। শুধু জানি এমন এক জায়গায় যেখানে এক কলুষিত সমাজের ঘৃণিত মানুষেরা থাকবে না। পরদিন বিভিন্ন পত্রিকায় হেডলাইন বের হলো, পরকীয়ায় আর জের ধরে স্বামীর মুণ্ডুপাত করলো স্ত্রী। অতঃপর 20 পানে স্ত্রীর আত্মহত্যা।